দেখো তো 2025-এ আমাদের অনেকগুলো এক্সাম রয়েছে, প্রত্যেকে আমরা জানি। ফর্ম ফিল আপ আমাদের অনেকগুলো শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, তার সাথে সাথে আমাদের অনেকগুলো নোটিফিকেশনই বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ হবে, এক্সাম 2025-এই হবে। তো যাই হোক, সেটা মাথায় রেখে আমরা এই ফাউন্ডেশন ব্যাচটা স্টার্ট করেছি। আমাদের ইংলিশ ক্লাস অলরেডি চলছে, জেনারেল স্টাডিজের ক্লাস আমরা এই যে শুরু করছি। ঠিক আছে, আজকে আমি সিলেবাস আলোচনা করে দেবো, আর তার সাথে সাথে হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করব। এবার অনেকে আছো যারা অলরেডি ক্লাস করেছো, যারা এই ক্লাসগুলো সম্পর্কে জানো। এবার যদি নোটসগুলো থাকে তাহলে ভালো, আমি ক্লাস অলরেডি লিখে করেছি। এবার যাদের কাছে পিডিএফ নেই, তোর অনেকে আছো যারা জানিয়েছো স্যার ক্লাস তো তখন করেছিলাম কিন্তু সবকিছুর পিডিএফ নেই, সেরকম অনেকের আছো। তো তাদের জন্য আমি পুরো ডিটেলস পিডিএফ যেটা হয় সেটা আমি অলরেডি সবাইকে ক্লাসের সাথে সাথে পাঠিয়ে দেবো। তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা যেমনভাবে পিডিএফ পড়ো সেভাবেও পড়তে পারো, কোনোটাতেই সমস্যা নেই। আর কিছু কিছু অবভিয়াসলি আপডেটেড করা হয়েছে, যেটা তোমাদের লাস্ট যে এক্সাম হলো 2024-এর যে এক্সামগুলো হলো সেখানে যেসব কোশ্চেনগুলো এসেছে তার ভিত্তিতে কিছু জিনিস আপডেটও করা হয়েছে। তো সেগুলো সেখানে নোটসের মধ্যে আপডেটেড হিসেবেই পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, এই যে ফাউন্ডেশন ব্যাচ আমরা স্টার্ট করছি, যেটা আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের রিসেন্ট যে এক্সামগুলো হবে তার মধ্যে অবশ্যই পিএসসি ক্লার্কশিপ, যেটা অলরেডি একটা এক্সাম হলো, আরও একটা নোটিফিকেশন আমাদের বেরোবে বা বেরিয়েছে বা বেরোতে চলেছে। ক্লার্কশিপ আবার একটু বেরোবে। যাদের অলরেডি পরীক্ষা দিয়েছো, ভালো হয়েছে, তারা অবভিয়াসলি মেন্সের জন্য ট্রাই করবে। আর যারা মানে পাস করতে এবারে পারবে না, তারা সামনের যে ক্লার্কশিপটা আসছে সেটা রেডি করার চেষ্টা করবে। মিসলেনিয়াসেরও এক্সাম হলো, মিসলেনিয়াসেরও আবার ফর্ম ফিল আপ শুরু হবে, 2025-এই হবে, আবার এক্সাম প্রিলিমিনারি হবে। যদি কোয়ালিফাই করতে পারো মেন্সের জন্য চেষ্টা করবে, আর যদি না হয় তাহলে অবশ্যই এর জন্য করবে। এগুলো দেখো, যেগুলো এখানে বলা হয়েছে এগুলো আসবে কি আসতে পারে এরকম ব্যাপার নয়, এগুলো এসেছে, মানে যেগুলোর শর্ট নোটিফিকেশন পিএসসি অলরেডি দিয়ে দিয়েছে। আর যেগুলো শর্ট নোটিফিকেশন আছে সেগুলো অলরেডি নোটিফিকেশন ওরা দিতে বাধ্য। মানে এরকম নয় যে স্যার ওই যে গ্রুপ ডি, মানে যে এটা হয়েছিল না, যেটা বেরোনো গ্রুপ ডি বা এই ফুডের যে বেরোবে বলেছিল কিন্তু বেরোনি, সেরকম নয়। এগুলো পিএসসি অলরেডি শর্ট নোটিফিকেশন দিয়েছে, দেওয়া মানে এর কিন্তু ডিটেলস নোটিফিকেশন আসবেই, আসতে চলেছে, ব্যাপার না, আসবেই কনফার্ম 100%। ওকে, তারপরে অবশ্যই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এই এক্সামটা মানে বিশেষ করে ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর যে সিলেকশন বা এর যে এক্সামটা হবে এটা কিন্তু একটু লেন্দি, মানে এর মধ্যে ম্যাথ থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো থাকবে একটু লেন্দি হবে। কিন্তু এটা মানে প্রিলিমিনারির পরে ডাইরেক্ট এদের ইন্টারভিউ হয়, মানে মেন্স হবে একটা, এরপরে ইন্টারভিউ হবে। এবং এখানে প্রেফার করবে যারা একটু মানে উঁচু, মানে একটু উচ্চতা যাদের আছে, যাদের হাইট আছে, তাদের জন্য প্রেফার করবে। এটা তো খুব ভালো চাকরি, মানে বাকি এক্সট্রা জিনিস বলছি না, যেটা বুঝে না, মেয়েরাও করবে অবশ্যই। কিন্তু মানে এটা মেনলি মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মানে যারা এই গাড়ি ধরে বলে যে ওই গাড়িটার হচ্ছে ফিট টেস্ট, মানে কতদিন ইউজ করতে পারবে, সেগুলোর সার্টিফিকেট ওগুলো ধরে। ঠিক আছে, এটা খুবই ভালো একটা চাকরি। তারপরে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা সব সাবজেক্টের জন্যই অলরেডি বেরোচ্ছে বা বেরিয়ে যাবে, অলরেডি বলে দিয়েছে। তো এটার মধ্যে যারা বিএড মাস্ট কিন্তু, ঠিক আছে, যাদের বিএড আছে তারাই দিতে পারবে। আর এটা কিন্তু সরকারি শিক্ষক, এরকম নয় যে স্কুল শিক্ষক, সেরকম নয়, গভর্নমেন্ট যেসব স্কুল আছে তার টিচারের জন্য পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারশিপ রয়েছে। এরপরে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা প্রত্যেকেই দিতে পারো এবং খুবই ইজি, মানে এর সিলেবাস কিন্তু ভীষণ কঠিন নয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল এর কিন্তু ভ্যাকেন্সি ভালো আছে এবং খুবই ভালো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে কোনো, এটা প্রত্যেকেই যারা গ্র্যাজুয়েট তারা দিতে পারবে, কোনো স্পেশালি শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার ছাড়া বাকি সবগুলো প্লেন যে কোনো গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা প্রত্যেকেই দিতে পারবে, এর জন্য কোনো আলাদা করে কোনো সাবজেক্টের প্রয়োজন নেই। আর এছাড়া ছাড়া প্রত্যেক বছর তো বেড়ায়, যেটা হচ্ছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এসএসসি সিএইচএসএল হায়ার সেকেন্ডারি লেভেল, এবং এর সাথে আমাদের যে এমটিএস আছে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, তারপরে হচ্ছে জিডি, তারপরে পুলিশের যে জিডি রয়েছে, ঠিক আছে, সেগুলো তো আমাদের আছেই। এগুলো কি প্রত্যেক বছর এগুলো বেরোয় এবং প্রতি বছর চাইলে দিতে পারো, কোনো মানে অসুবিধে নেই, প্রত্যেকেই দিতে পারো। আর তার সাথে সাথে আমরা জানি অলরেডি ফর্ম ফিল আপ তোমরা করে নিয়েছো অনেকে, আরআরবি এনটিপিসি, তার সাথে সাথে লেভেল 1 মানে গ্রুপ ডি, সেটাও ফর্ম ফিল আপ এখন কিছুদিন পরে শুরু হবে। আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা এএলপি রয়েছে
সেটাও হবে কিন্তু। অর্থাৎ সবগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু ফাউন্ডেশন ব্যাচটা শুরু করছি। ওকে, আচ্ছা, এবার সিলেবাস। সিলেবাস দেখো প্রায় সমস্ত সাবজেক্টই এর মধ্যে থাকবে, ম্যাথমেটিক্স, ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টই থাকবে। এর মধ্যে জেনারেল স্টাডিজ যেটা রয়েছে সেটা আমাদের পড়তে হবে। তার মধ্যে হিস্ট্রি রয়েছে, তারপরে হিস্ট্রির পরে আমাদের হচ্ছে জিওগ্রাফি রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, ইকোনমিক্স রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবার এগুলো, হ্যাঁ, এবার এই যে সিলেবাস টোটাল রয়েছে এগুলো আমাদের কিন্তু পড়তে হবে এবং তার সাথে সাথে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেগুলো আমাদের করতে হবে। অলরেডি কিছু আমি এমসিকিউ তোমাদের ক্লাসে যেগুলো হয় আমি এমসিকিউ করাচ্ছি, এর সাথে সাথে নিজেদেরকেও করতে হবে এবং লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে তার বেসিসে কিন্তু আমাদের এগুলো পড়তে হবে। আচ্ছা, আচ্ছা দেখো, তো সিলেবাসের ক্ষেত্রে আমরা যদি বলি, হিস্ট্রির ক্ষেত্রে আমাদের হচ্ছে ইতিহাসের আমরা হচ্ছে 3টে সেক্টরে আমরা হিস্ট্রিকে ভাগ করে নিব, যেটা আমরা হিস্ট্রিটা পড়বো। সেটা হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাস, ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস পড়বো, মধ্যযুগীয় ভারতের ইতিহাস পড়বো, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আর আধুনিক যুগের ইতিহাস। আধুনিক মানে বেসিক্যালি আমরা পড়বো ফ্রিডম মুভমেন্ট সম্পর্কে, মানে মহাত্মা গান্ধী এবং তার পরবর্তী সময়, আর তার আগে আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে বা ব্রিটিশদের ভারতের আগমন, এই জিনিসগুলো আমরা পড়বো। অর্থাৎ 3টে ফেজে আমরা পড়বো। টোটাল কি কি চ্যাপ্টার আছে সেগুলো আমি পরে ক্লাসের মধ্যে আস্তে আস্তে যখন হবে আমি জানিয়ে দেবো। আজকে আমি আর এর মধ্যে ডিটেলস আলোচনা করবো না। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের আগে, মানে যেটাকে আমরা শুরু বলবো প্রাগৈতিহাসিক, এবং তার সাথে সাথে কিছু ঐতিহাসিক লেখ্য থেকে শুরু করে যেটা আছে সেটা আমি আজকে পড়িয়ে দেবো এবং তার সাথে সাথে পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ 3টে ফেজে আমরা পড়বো, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। 3টে ফেজ হিস্ট্রির মধ্যে আমরা পড়বো, ভীষণ ইম্পর্টেন্ট হিস্ট্রি আমাদের সাবজেক্টের মধ্যে। ওকে, তো যাই এটা আমাদের হিস্ট্রিতে থাকবে। তারপরে আমাদের জিওগ্রাফি। দেখো জিওগ্রাফি খুবই, মানে যাকে বলবো, এমন একটা সাবজেক্ট যেটা তুমি যত পড়ো তারপরে পড়ার পরেও তোমার মানে এক্সাম উত্তর দিতে পারবে না। বলবে স্যার কেন, এটা কেন বলছেন অ্যান্সার দিতে পারবো না? তার কারণ লেখা থাকে জিওগ্রাফি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে না। তাহলে কোথা থেকে আসে? আমাদের আসে জিওগ্রাফির জিকে থেকে। বলবে স্যার মানে কি, জিওগ্রাফির জিকে মানে কি? জিওগ্রাফির জিকে মানে হচ্ছে, দেখো তোমার কাছে দুটো কোশ্চেন জিজ্ঞেস করলো। একটা বললো যে কোনো একটা ভূমিরূপ সম্পর্কে জিজ্ঞেস করলো, যে এই ভূমিরূপটা কিভাবে গঠিত হয়, সেই সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে জিওগ্রাফির কোশ্চেন। কিন্তু যদি বলা হয় যে এই ধরনের ভূমিরূপ কোন জায়গায় দেখা যায়, সেটা জিওগ্রাফির জিকে। ঠিক আছে, মানে তোমার জিওগ্রাফির যে কোশ্চেন গুলো আসবে সেগুলো কি, জিওগ্রাফির মধ্যে ন্যাশনাল পার্ক সম্পর্কে বললো, যে এই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, বা এই ন্যাশনাল পার্ক কোন মানে প্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ, বা কোন প্রাণী সংরক্ষণ করা হয়। তারপরে আমাদের ধরো ফসলের বললো, আমাদের যে এগ্রিকালচার সম্পর্কে বললো, এগ্রিকালচার সম্পর্কে জিজ্ঞেস করবে কিরকম, যে এই ধরনের ফসল কোন অঞ্চলে দেখা যায়, বা এই ফসল কোন কোন রাজ্যে দেখা যায়। অর্থাৎ কোশ্চেনটা জিওগ্রাফির উপর না করে জিওগ্রাফি জিকের উপর কোশ্চেন থাকে। আর এই কারণেই বাচ্চারা মানে জিওগ্রাফিতে যথেষ্ট বেশি দুর্বল থাকে। বিভিন্ন প্রজেক্ট, পাওয়ার প্রজেক্ট থেকে শুরু করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, বিভিন্ন যে প্রজেক্ট থাকে, মিনারেলস থেকে শুরু করে বিভিন্ন কিছু জিওগ্রাফির মধ্যে থাকে। অর্থাৎ জিওগ্রাফি আমাদের অ্যাকচুয়াল, মানে যারা জিওগ্রাফি সাবজেক্ট তাদের থেকে এই জিওগ্রাফি কিন্তু অনেকটাই আলাদা। ওকে, এই জন্য জিওগ্রাফি আমাদের পড়তে হবে। সেটা জিওগ্রাফির মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার জিওগ্রাফি পড়তে হবে। ইন্ডিয়ার জিওগ্রাফি মানে ইন্ডিয়ার কোন অঞ্চলে কি রয়েছে, কিভাবে নদী থেকে শুরু করে সবকিছু আমি সিলেবাস টোটাল বলে দেবো। আর তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি একটু ভালোভাবে পড়তে হবে, আমি প্রত্যেকটা পড়িয়ে দেবো, তার সাথে সাথে পিডিএফ আমি নোটসও পুরো প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি আমাদের পড়তে হবে। তারপর আমাদের কনস্টিটিউশন। দেখো এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা অনেকে পড়েছো আর অনেকে কনস্টিটিউশন সম্পর্কে কোনো আইডিয়াই নেই। যারা মানে প্রথমবার কম্পিটিটিভের জন্য এসেছো তারা কিন্তু কনস্টিটিউশন সম্পর্কে অনেকের কোনো আইডিয়াই নেই যে স্যার কনস্টিটিউশন ব্যাপারটা কি, কারণ 11-12 পর্যন্ত কনস্টিটিউশন বলে কোনো সাবজেক্ট ছিল না। এবার যারা আর্টস ছিল তারা পড়েছিল পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে,
যাদের কাছে অনেকে পড়েছো পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স যেটাকে বলি, সেই পলিটিক্যাল সায়েন্স পড়েছো। মানে পলিটিক্যাল সায়েন্স মানে কেউ যদি বলে কনস্টিটিউশন, সেটা কিন্তু নয়। আর সিলেবাসে বলবে যে কনস্টিটিউশন থেকে কোশ্চেন থাকবে, কিন্তু কোশ্চেন কিন্তু আবার কখন মানে কনস্টিটিউশন ছেড়ে পলিটিক্যাল সায়েন্সে চলে গেছে সেটা আর বুঝতে পারবে না। মানে তোমাকে এক্সামে বলবে সিলেবাসে কি থাকবে না ভারতের সংবিধান কনস্টিটিউশন সম্পর্কে থাকবে, কিন্তু এক্সাম দিয়ে দেবে পলিটিক্যাল সায়েন্স থেকে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কিরকম? একটু বলে দিই, পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে যে কোনো একটা দেশ, কোনো একটা কান্ট্রি, তার মধ্যে যেসব বিভিন্ন রাজনৈতিক সংস্থা থাকে, রাজনৈতিক দল থাকে, সে রাজনৈতিক দল থেকে, রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্যে থেকে আছে কি তৈরি হয় কি একটা শাসক দল, ঠিক আছে, আর কি হয় একটা বিরোধী দল। এবার এই শাসক দল এবং বিরোধী দল মিলিতভাবে কি করে একটা কান্ট্রি বা একটা দেশকে শাসন করে বা একটা দেশকে রুল করে, শাসন করে। এবার এই দেশকে রুল করার জন্য এরকম তো না আগের মতো যে রাজার যা বললো তাই সব হবে, সেরকম তো না। সেই শাসন বা সেই শাসক দল বা বিরোধী দল যে শাসন করছে বা রুল করছে, তাকে একটা নিয়ম মেনে চলতে হবে, একটা রুলস মেনে চলতে হবে। সেই রুলসের বাইরে সে কিন্তু যেতে পারবে না। এবং সেই যে রুলস, সেই রুলসটাকে বিভিন্ন দেশ কি করেছে, লিখিতভাবে লিখেছে, মানে লিখে রেখেছে যে এই রুলস লিখিত অনুযায়ী চলবে। আর কিছু দেশ না লিখে রেখে সেটাকে মৌখিকভাবে চালনা করছে, মানে বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে সেরকম ভাবে লিখেছে। এই যে সেট অফ রুলস, মানে এই যে তোমার যে আইন কানুন যেগুলো রয়েছে, সেই সেট অফ রুলসকে আমরা বলতে পারি কনস্টিটিউশন বা সংবিধান। অর্থাৎ একটা দেশকে চালনা করার জন্য যে সেট অফ রুলস রয়েছে তাকে আমরা কনস্টিটিউশন বলতে পারি। এবার এই কনস্টিটিউশন আমাদের পৃথিবীর বিভিন্ন দেশেরই কনস্টিটিউশন আছে, আমাদের শুধু পড়তে হবে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের যে সংবিধান, সে ভারতের সংবিধান সম্পর্কে পড়তে হবে, যে ভারতের সংবিধান কিভাবে গঠিত হলো, ভারতের সংবিধান অনুযায়ী কার কি কি ক্ষমতা রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কনস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যারা অলরেডি পড়েছো তাদের জন্য তো ঠিক আছে, আর যারা পড়োনি তাদেরকে একটু ভালো করে এই যে সাবজেক্টগুলো পড়তে হবে, যেটা নতুন সেটা তো অবশ্যই আরো ভালোভাবে পড়তে হবে। দেখো তারপরে আমাদের ইকোনমিক্স, এটাও যারা মোটামুটি আর্টস থেকে পড়ে এসেছো, অর্থনীতি, এটাও অনেকের কাছে নতুন চ্যাপ্টার, ঠিক আছে, যে অনেকে স্যার ইকোনমিক্স তো আমরা পড়িনি, এবার অনেকে যারা পড়েছো তাদের কাছে ইকোনমিক্স এখনো অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে স্যার পড়েছি কিন্তু স্যার মানে ঠিকঠাক এখনো মানে হয়নি, মানে ঠিকঠাক বুঝতে পারিনি, বা পড়েছি কিন্তু ভুলে যাই, এমসিকিউ করতে গেলে আটকে যাই, এরকম ব্যাপার। এবার এগুলো মানে অর্থনীতি বা এইসব সাবজেক্টগুলো আটকে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। কারণ হিস্ট্রি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, তো এগুলো হঠাৎ করে পড়েছি তারপরে আবার ভুলে যাচ্ছি। তো সেই ইকোনমিক্সের মধ্যে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স থাকে আর মাইক্রো ইকোনমিক্স থাকে, আমরা আলোচনা করবো এগুলো সম্পর্কে। ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স থাকে। তো এর মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো মানে বড়, বৃহৎ একটা ব্যাপার, আর মাইক্রো মানে ছোট, কোনো ক্ষুদ্র একটা সেন্সে হবে। তো আমরা এখানে পড়বো বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে। মানে একটা দেশ, ধরো আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মধ্যে কি হয় যে আমরা একটু আগেই পড়লাম, একটা দেশকে শাসন করার জন্য যেসব সেট অফ রুলস থাকে, যে একটা আইন প্রণয়ন, আইন থাকে, সেট অফ রুলস থাকে, সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। তাহলে এই আইন অনুযায়ী সে তো শাসন করবে, দ্যাটস ওকে। কিন্তু এই শাসন করতে গেলে সেই দেশের কি দরকার, সেই দেশের দরকার কি, একটা দেশকে আমি রুলস অনুযায়ী শাসন করব, কিন্তু তার জন্য কি দরকার, বিভিন্ন সম্পদ দরকার। মানে বিভিন্ন হচ্ছে, এই যে বললাম জিওগ্রাফিতে আমরা পড়বো কি বিভিন্ন সম্পদ, এই যে কয়লা থেকে শুরু করে সমস্ত সম্পদ, এবং এই সম্পদ থাকলেই তো হবে না, সেই সম্পদগুলোকে আমাদের মানি বা টাকার ফর্মে নিয়ে আসতে হবে। কারণ কয়লা আছে, কয়লাকে কি তুমি খাবে? নিশ্চয়ই না। তাহলে কয়লা থেকে তোমাকে এরকম প্রোডাক্ট তৈরি করতে হবে, বস্তু তৈরি করতে হবে, যেই বস্তুর মাধ্যমে তুমি কি করবে, সেই বস্তুর মাধ্যমে তুমি মানে খাদ্য তৈরি করতে পারবে, মানে ধান তৈরি করতে পারবে, সেগুলো খাবে, আবার সেগুলোকে বিক্রি করবে, বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করে গাড়ি কিনবে। তাহলে এই যে পদ্ধতি, এবার তুমি ধানকে গাড়ি, তার মানে কি যে যা খুশি করতে পারবে না। তাহলে এর জন্য কি হয়েছে, গভর্নমেন্ট কি করেছে, যেমন একটা দেশকে চালনা করছে তার জন্য সেটা রুলস কনস্টিটিউশন দিচ্ছে, এবং সেই টাকা বা মানিকে মেনটেন করার জন্য, সে টাকাটা যাতে ঠিক জায়গায় কাজ হয়, যেন স্মাগলিং করে না আসে, সে টাকাকে মেনটেন করার জন্য যে সাবজেক্ট সেটা হচ্ছে ইকোনমিক্স। সেটাও আমাদের পড়তে হবে ইকোনমিক্স সাবজেক্টের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমাদের ইকোনমিক্স সম্পর্কেও জানতে হবে।
এবার দেখো জেনারেল সায়েন্স। এবার এই জেনারেল সায়েন্স হচ্ছে খুবই মানে গন্ডগোল সাবজেক্ট। এবার বলতে স্যার গন্ডগোল কেন? কারণ এখান থেকে কোশ্চেন ভীষণ কম আসে, আবার যদি না করো খুব কষ্টও লাগে। কিরকম? এই জেনারেল সায়েন্সের মধ্যে যারা আমাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছে তারা জানবে সায়েন্সের মধ্যে জেনারেলি ফিজিক্স রয়েছে, ঠিক আছে, কেমিস্ট্রি রয়েছে, আর কি রয়েছে, বায়োলজি রয়েছে, ঠিক আছে। এবার এর সাথে সাথে এখন আরো বায়োলজির সাথে সাথেও আমাদের যে এনভায়রনমেন্ট ইভিএস সেটাও কিন্তু এর মধ্যে এখন ইনক্লুডেড করে দিয়েছে। অর্থাৎ জেনারেল সায়েন্স এমন একটা জায়গা যেটা জেনারেল সায়েন্স বলে দেওয়া মানে কিন্তু খুব গন্ডগোল। এবার আবার এই ইভিএস এর মধ্যে বেশিরভাগ পোর্শনটা কি বা অনেকটা পোর্শনটা কি জিওগ্রাফির মধ্যে রয়েছে। মানে একটা জিনিস বুঝতে পারছো যে একটা কোশ্চেন দিলে তুমি বলতে পারবে না এটা জিওগ্রাফির কোশ্চেন না সায়েন্সের কোশ্চেন না ইভিএস এর কোশ্চেন, মানে যে কোনো জায়গা থেকে এরা মানে ঘুরবে, যে কোনো জায়গায় সাবজেক্ট থেকে এরা নেবে। সেই জন্য এবার এই মানে সায়েন্সের একটা বড় গন্ডগোলের ব্যাপার কি জানো, যে তুমি পড়ে এলে ফিজিক্স খুব সুন্দর করে পড়েছো, কেমিস্ট্রি খুব সুন্দর করে পড়েছো, বায়োলজি খুব সুন্দর করে পড়ে এসেছো, তবু দেখো কোশ্চেন পাচ্ছ না। বলে স্যার কেন, কেন কোশ্চেন পাবো না? কারণ যে কোশ্চেন গুলো এসে থাকে সেগুলো সায়েন্স থেকে আসে না, সেগুলো আছে জেনারেল সায়েন্স থেকে। বলে স্যার কি পার্থক্য? জেনারেল সায়েন্স হচ্ছে সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। ভালো করে বোঝো, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান মানে যে এমন কোশ্চেন আসবে যেখানে বিজ্ঞানে কি হয়েছে সেটা না, কিন্তু সেই বিজ্ঞানের ফলে আমাদের মানে মানে কি বলবো আমাদের যে জীবনযাপনে সেটা কি প্রভাব ফেলে সেটা পড়ে। যেমন ধরো যে সালফিউরিক অ্যাসিড তৈরি, কি কি ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, এটা একটা কোশ্চেন। আবার কোশ্চেন পড়া হয় যে সালফিউরিক অ্যাসিড মানে সোনা বা কোনো ধাতু গলাতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে দেখো দুটোই সায়েন্সের কোশ্চেন, তার মধ্যে তাহলে কোনটা আমাদের পড়তে হবে? তাহলে আমাদের পড়তে হবে সেটা যেটা আমাদের, যেমন ওই সোনা গলাতে কোন কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা আমাদের পড়তে হবে। কেন? কারণ এটা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি। সায়েন্সের কোশ্চেন আমাদের জানতে চাইবে না, আমাদের জানতে চাইবে জেনারেল সায়েন্স। তার মধ্যে ফিজিক্সেরও কোশ্চেন আছে, কেমিস্ট্রিরও কোশ্চেন আছে, বায়োলজিরও কোশ্চেন আছে। অর্থাৎ আমাদের এই তিনটে জায়গায় করতে হবে, কিন্তু জেনারেল সায়েন্স হিসাবে করতে হবে। ওকে, আচ্ছা। তারপর আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা কি, স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এটা এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কেউ এক্সাম দিতে যাও, বিশেষ করে কোনো সেন্ট্রালের এক্সাম এনটিপিসি বলো বা এই যে সিজিএল সিএইচএসএল বলো, এগুলোতে কি হয় একটা, বা রেলের পরীক্ষা ওই যে এনটিপিসি বললাম, সিজিএল সিএইচএসএল বললাম, বা এইসব যে পরীক্ষাগুলো এক্সট্রা শিফট হয়, এক্সট্রা শিফটের হয়, মানে বেশি শিফট থাকে, একটা শিফটে না করে মোর দেন ওয়ান শিফট থাকে। সেই সব জায়গায় কি হয় যে একটা তো শিফট থাকে না, অনেকগুলো শিফট থাকে, তাহলে অনেক কোশ্চেন লাগবে। সেই সময় কি হয়, বেশি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এসে থাকে। এবার এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে গন্ডগোল এটাই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমরা যদি ব্যাংকিং এর এক্সাম দিতে চাই তাহলে বলা হয় লাস্ট 6 মান্থ, যে শেষ 6 মাসে যা ঘটনা হয়েছে তার থেকে কোশ্চেন আসবে। কিন্তু যখনই আমরা কোনো একটা এক্সামে চলে যাব, যখনই আমরা সেন্ট্রালের কোনো এক্সামে চলে যাব, সেটা লাস্ট 6 মান্থ থাকে না, অ্যাপ্রক্সিমেটলি লাস্ট 1 ইয়ারের থাকে, লাস্ট 1 বছরে কি হয়েছে সেটা আমাদের পড়তে হয়। কিন্তু আবার যখন তুমি স্টেটের কোনো এক্সামে চলে আসবে, সেটা আর 1 ইয়ার না থেকে লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স পর্যন্ত চলে যায়। মানে নোবেল পুরস্কার আগের বছর কে জিতেছিল সেটার থেকে বড় কথা, নোবেল পুরস্কার তার আগের বছর কে জিতেছিল সেটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের স্টেটের এক্সাম গুলো দিয়ে থাকে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর এত ভাস্ট সিলেবাস, তুমি যদি মনে করো সব কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ে যাব, মুখস্থ করব, পরীক্ষার আগে গঁ গঁ করে পড়ে যাব, একদমই করতে পারবে না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটাই এমন যে তুমি যদি মনে করো প্রচুর পড়বে, তুমি কোনো মনে রাখতে পারবে না। এটা হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠেছে মর্নিং ওয়াক করার মতো, যে মর্নিং ওয়াক তুমি ভাবলে একটা পরীক্ষায় পাস করেছো 10 দিন দৌড়ে গিয়ে দৌড়ে পাস করে যাবো, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কখনোই সেটা পাস করতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কি করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমাকে কনসিস্টেন্টলি দৌড়াতে হবে, মানে প্রত্যেকদিন কম বেশি একটু একটু করে তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এভাবেই চলবে। আর স্ট্যাটিক জিকে দেখো এটা এটা কিরকম ব্যাপার, স্ট্যাটিক জিকে মানে হচ্ছে যেটা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা 5 বছর পরে স্ট্যাটিক জিকে হয়ে যাবে। মানে ব্যাপারটা কিরকম, সাপোজ ধরো 2020 সালে, ঠিক আছে, কি এসেছিল, কোভিড, করোনা ভাইরাস এসেছিল, কোভিড। তাহলে যদি কোনো এক্সাম 2020 সালে বা 21 সালে দাও, সেটা তখন কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। কিন্তু আজকে যদি
2025 সালে এসে সেই কোশ্চেনটা করে, সেটা কিন্তু আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, সেটা হয়ে যাবে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, এবার স্ট্যাটিক জিকের মধ্যে কিছু কিছু জিনিস বা কিছু কিছু সিলেবাস থাকে যেগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন আসে থাকে। যেমন কি ইম্পর্টেন্ট ডেজ, যে এই তারিখে কি হয়েছিল সেটা তার পাল্টে যাবে না, সেই ইম্পর্টেন্ট ডেজ থাকে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এয়ারপোর্ট থাকে, ঠিক আছে, বিভিন্ন এই এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত। তারপরে হাইওয়েজ থাকে, ঠিক আছে, যেগুলো জিওগ্রাফিতেও থাকে, স্ট্যাটিক জিকেতেও থাকে, এয়ারপোর্টে থাকে, হাইওয়েজ থাকে, বিভিন্ন হচ্ছে আমাদের পোর্ট থাকে, বন্দরগুলো থাকে। তারপর আমাদের আরো বিভিন্ন ধরনের ধর হচ্ছে হেরিটেজ সাইট গুলো থাকে, কোন রাজ্যে রয়েছে হেরিটেজ সাইট, এইসব হেরিটেজ সাইট গুলো সম্পর্কে থাকে। ঠিক আছে, এরকম প্রচুর জিনিস আমাদের থাকে যেগুলো আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে থাকে। অর্থাৎ একটা হিউজ সিলেবাস কিন্তু আমাদের এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে টোটাল আমাদের পড়তে হয়। ঠিক আছে, এবার যা হবে আমি সেই অনুযায়ী পিডিএফ তোমাদের দিয়ে দেবো, পড়িয়ে দেবো, তার সাথে পিডিএফ দিয়ে দেবো, সেগুলো আমাদের পড়তে হবে। ওকে, বলো কারো যদি কোনো কোয়ারি থাকে বলো, নাহলে আমি একদম হিস্ট্রির যে ফার্স্ট চ্যাপ্টার প্রাগ ঐতিহাসিক সেটা আমি শুরু করব। ওকে, এগোচ্ছি তাহলে। দেখো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, এই পিডিএফটা আর নেক্সট আরেকটা পিডিএফ, দুটো আমি আজকে দেখছি যতটা হয়, তাহলে পিডিএফ আমি পুরো সাজিয়ে তোমাদের দিয়ে দেবো, ক্লাসে পড়িয়ে দেবো, আর তোমাদের এক্সট্রা বাড়িতে গিয়ে ভালো করে এটা পড়তে হবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে যদি না পড়ো তাহলে কিন্তু এগুলো তোমাদের মনে থাকবে না বা দুদিন পরে ভুলে যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে, আমরা এই যে পড়লাম, আমরা পড়বো ভারতের ইতিহাস সম্পর্কে, যেটা আমাদের প্রাচীন ভারত, প্রাচীন যুগ থাকবে, মানে একদম হরপ্পা সভ্যতা থেকে ভারতে যখন ইসলামের আগমন হয়েছিল, মানে 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছিল, সেই টাইমটাকে আমরা প্রাচীন যুগের ভারতের ইতিহাস বলবো। তারপরে মধ্যযুগের ইতিহাস, ভারতে ইসলামের আগমন থেকে ভারতে যখন ইউরোপীয় শক্তির আগমন হয়েছিল সেই সময়টাকে বলবো। ইউরোপীয় শক্তির আগমন বলতে বেসিক্যালি আমরা বলবো 1400 কত, ভাস্কো দা গামা কবে এসেছিল মনে আছে? 1498, তাই তো? 1498-তে। তাহলে সেই আগমন প্রথম পর্তুগিজরা এসেছিল, কিন্তু তারপরেও 1498-তে ভাস্কো দা গামা এলেও ব্রিটিশরা এসেছিল 1600 খ্রিস্টাব্দে। 1707 কেন তাহলে দেওয়া আছে? 1707 বলা আছে কারণ এই সময়ে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। ঠিক আছে, তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত আমরা জেনারেলি মধ্যযুগটাকে বলে থাকি, কারণ মোগল এম্পায়ার এই জায়গায় থেকে এন্ড বা ডিক্লাইন হয়ে গেছে আমরা বলতে পারি। তো যাই হোক, সেই কারণে এটাকে আমরা বলি মধ্যযুগ। আর শেষটা হচ্ছে যখন ইউরোপিয়ান শক্তি আমাদের ভারতে আছে, সেখান থেকে ভারতে স্বাধীনতা পর্যন্ত 1947 সালের 15ই আগস্ট, বা এটাকে আমরা একটু এগিয়ে মোটামুটি বলতে পারি 1950 পর্যন্ত, মানে যতদিন না ভারতের সংবিধান তৈরি হয়েছে সেটাকে আমরা আধুনিক যুগ বলতে পারি। তো এই তিনটে ফেজে আমরা হিস্ট্রি পড়বো, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। ঠিক আছে, এই তিনটে ফেজে আমরা পড়বো। এবার কিছু কিছু কোশ্চেন আমাদের থাকে যেগুলো আমাদের একটু জানতে হবে, ইনফরমেশন ভাবে দিয়েছি। যেমন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, আমরা কম বেশি নাম শুনেছি, তিনি ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর। কেন? কারণ এখানে ভারতের বিভিন্ন জায়গাকে মানে খোদাই করে বা বিভিন্ন জায়গা খনন করে আমরা এত নৃতত্ত্ব পেয়েছি। নৃতত্ত্ব মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন জিনিসপত্র যেগুলো থেকে আমরা বলতে পারি যে এর বয়স এতটা, মানে এখানে এই সভ্যতা হয়েছিল, সেই জন্য নৃতত্ত্বের জাদুঘর বলেছে ভিনসেন্ট স্মিথ। এবং একে ঐতিহাসিকরা বিশ্বের সারাংশ বলেছে। আর বলছে স্যার কেন বিশ্বের সারাংশ? বিশ্বের সারাংশ মানে যাহা নেই ভারতে, যাহা আছে পৃথিবীতে তাহা আছে ভারতে। মানে পৃথিবীতে এমন মানে সব দেশে মানে বলবে স্যার সুইজারল্যান্ডের মতো ওয়েদার স্যার ভারতে কোথাও নেই, অবশ্যই আছে। স্যার রাজস্থানের মতো এরকম মানে সরি আমাদের সাহারার মতো মরুভূমি ভারতে নেই, অ্যামাজনের মতো রেন ফরেস্ট নেই। তুমি পৃথিবীতে এমন কোনো জায়গা তুমি বলতে পারবে না যার একটা ছোটখাটো সংস্করণ ভারতে নেই। মানে বলতে পারো যে পৃথিবীতে যা আছে তার একটা ছোট কিছু না কিছু ভারতের মধ্যে সবকিছু আছে। তুমি বিভিন্ন রকমের সব ধরনের ওয়েদার ভারতে পাবে। এমনি এমনি ভারতে এত মানে লোক থাকে, সবচেয়ে বেশি পপুলেশন কি এমনি এমনি এখানে থাকে? কারণ যারা হয়তো ভাবছে না ভারতে কিছু নেই আমি বিদেশে গিয়ে থাকবো, তো তারা চলে তো গিয়েছে, কিন্তু গিয়ে সবসময় মানে সমস্ত জিনিস যদি ভারতের মধ্যেই ঘোরে সবকিছু দেখতে পাবে। সেই কারণে
সেই পাহাড় থেকে, সমুদ্র থেকে শুরু করে, মরুভূমি থেকে শুরু করে সবকিছু ভারতে আছে। সেই কারণে ভারতকে বিশ্বের সারাংশ বলা হয়। আর মধ্যপ্রদেশের মাঝখান দিয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই জানি বিন্ধ্য পর্বতমালা। সেই বিন্ধ্য পর্বতমালা ভারতের প্রায় মাঝামাঝি, যার জন্য ভারতকে দুটো অংশে ভাগ করেছে, একটা হচ্ছে আর্যবর্ত আর দাক্ষিণাত্য, মানে উত্তর ভারত আর দক্ষিণ ভারত। উত্তর ভারতকে আর্যাবর্ত বলা হয় কেন? কারণ আর্যাবর্ত বলা হয় এই কারণে, বলা হয় যে ভারতে যে আর্যরা এসেছিল, সে আর্যরা ভারতে আসার পরে ভারতের উত্তর ভারতে বেসিক্যালি সিন্ধু নদী থেকে গঙ্গা নদীর মধ্যবর্তী অংশটা, যেটা আমরা উত্তরপ্রদেশ বলি, মধ্যপ্রদেশের অংশগুলো বলি, সেখানে তারা থাকতো। সেই কারণে উত্তরপ্রদেশ মানে উত্তর ভারত, নর্থ ইন্ডিয়াকে বেসিক্যালি বলা হয় আর্যভট্ট। ঠিক আছে? আর দাক্ষিণাত্য, তার নিচের অংশটাকে, বিন্ধ্য পর্বতের নিচে দাক্ষিণাত্য বলা হয়, কারণ ওটা বেসিক্যালি ওখানে মানে খুব কম, মানে যারা নেটিভ, যারা ভারতের আদিম অধিবাসী বা নেটিভ অধিবাসী তারা থাকতো, সেই কারণে সেটা হচ্ছে দাক্ষিণাত্য বা ডেকান বলা হয়ে থাকে। তাহলে এটা ভারতের উত্তর ভারত, দক্ষিণ ভারত, আজকের দিনে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া হিসেবে ভাগ হয়, বলা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া আমাদের একটাই। এবার ইতিহাসে দেখো অনেক বই আছে, তার মধ্যে একটা বিশেষ বই, সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। ঠিক আছে? অনেক বই আছে, তার মধ্যে রাজতরঙ্গিনী, যার রাইটার হচ্ছে কে? কলহন। আমরা জানি কলহনের রাজতরঙ্গিনী, যেখান থেকে কি জানা হয়, যেখানে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। আর এই একমাত্র বই রয়েছে, ইতিহাসে অনেক বই রয়েছে, ঠিক আছে, অনেক বই রয়েছে, তার মধ্যে যেমন অর্থশাস্ত্র থেকে শুরু করে, মুদ্রা রাক্ষস থেকে শুরু করে, আমরা পড়বো, আজকেই পড়বো, অনেকগুলো বইয়ের নাম পড়বো, তার মধ্যে রাজতরঙ্গিনীকে একমাত্র বই যেটাকে ইতিহাসের বলা হয় যথার্থ গ্রন্থ, মানে একমাত্র ইতিহাসের যথার্থ গ্রন্থ, যে যথার্থ ইতিহাস বই, সেটা কি? রাজতরঙ্গিনী। বলবে স্যার কেন, আর বইগুলো কি নয়? কারণ এই একমাত্র বই যেখানে পুরো প্রথম থেকে শুরু করে, একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত রয়েছে, এবং এখানে শুধু কাশ্মীরের ইতিহাস নয়, এখানে পুরো ভারতেরই ইতিহাস রয়েছে, এবং এটাকে যথার্থভাবে একমাত্র গ্রন্থ বলা হয়। সমস্ত ঐতিহাসিক এই বইটাকে মান্যতা দেয়, কারণ এই বইয়ের মধ্যে এমন ভাবে সমস্ত ইনফরমেশন লেখা রয়েছে উইথ প্রমাণ, উইথ প্রুফ, সেই কারণে এটাকে মানা হয়ে থাকে। এবার কাশ্মীরটাই কেন? কারণ দেখো এর পেছনে অনেকগুলো, মানে আমাদের কি বলবো, অনেকগুলো হচ্ছে প্রুফ আছে, আমাদের অনেকগুলো এভিডেন্স আছে, যে কারণে বলা হয় যে প্রথম যে আমাদের জ্ঞানের সঞ্চার, সেটা হয়েছিল কাশ্মীরে। ঠিক আছে? এবং কাশ্মীরে সেখান থেকে ধীরে ধীরে সারা ভারতে এটা ছড়িয়ে পড়ে। সেটা আমরা পরবর্তীকালে সঙ্গম লিটারেচারের ক্ষেত্রেও দেখবো, বিভিন্ন মানে ভরত মুনি থেকে শুরু করে যে নাট্যশাস্ত্র, ঠিক আছে, বিভিন্ন রকম কাশ্মীর ঋষি কাশ্যপ থেকে শুরু করে, আমরা পরবর্তীকালে এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো, সমস্ত কিছু কাশ্মীর থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে? আর এই কারণেই দেখবে পরবর্তীকালে কাশ্মীর সবচেয়ে বেশি ইনভেড যদি কোনো জায়গা হয়ে থাকে, সেটা হচ্ছে কাশ্মীর। কারণ যেই জায়গা দেখো, একটা মানে দেশকে বা একটা সাম্রাজ্য, মানে একটা সোসাইটিকে ডিস্ট্রয় করলে, অ্যাটম বোম দিয়ে তুমি কোনো একটা সোসাইটিকে ডিস্ট্রয় করতে পারবে না। একটা সোসাইটিকে ডিস্ট্রয় করার সবচেয়ে ইজি পদ্ধতি কি? তার কালচারটাকে নষ্ট করে দেওয়া, যেটা আজকের দিনে হয়েছে। ইন্ডিয়ানদের কালচার নষ্ট করে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান কালচারের মধ্যে নেই। ওকে, এবার আমরা যে ভারত কথাটা বলেছি, ভারত কথাটা কিন্তু প্রথমে পার্সিয়ানদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। এবার এর পেছনে অনেক রকম ব্যাপার আছে। কিছুদিন আগে মানে বহু সবসময় এটা ব্যবহার করা হয়ে থাকে পার্সিয়ানদের, কেন? কারণ কি হতো, প্রথম থেকে ভারত বলে কিন্তু ওরকম কোনো কথা ছিল না। ভারত বেসিক্যালি একটা ট্রাইবকে বলা হতো, একটা ট্রাইব বা একটা গোষ্ঠী ছিল, সেটা হচ্ছে ভরত গোষ্ঠী। ঠিক আছে? ভরত ট্রাইব ছিল। তো সেই ভরত ট্রাইব, সেটা হচ্ছে আমাদের আর্যাবর্তের একটা গুরুত্বপূর্ণ ট্রাইব ছিল। পরবর্তীকালে কি হয়েছিল, পার্সিয়ানরা যখন ভারতে এসেছিল, তখন সেই সময় আমাদের নদী ছিল সিন্ধু নদী, যেটা ইন্দাস রিভার নামে পরিচিত ছিল। সেটাকে ইন্দাস বা সেই ইন্দাস বা সিন্ধু, তারা তো সিন্ধু বলতো না, ইন্দাস রিভার বলতো। সেই ইন্দাসকে তারা ইন্দাস না করে, তারা ইন্দাসের জায়গায়, মানে তারা এইচ উচ্চারণ তারা করতে পারতো না, সেই ইন্দাসের পাড়া যারা থাকতো তাদেরকে ইন্দু উচ্চারণ করতো। আর পরবর্তীকালে আই এর জায়গায় আইটা না থেকে তারা আইটা হয়ে গেছে এইচ, তাই জন্য হয়ে গেছে হিন্দু। সেই হিন্দু যারা থাকতো, সেই হিন্দু থেকে নাম হয়ে গেছে হিন্দুস্তান, আর সেটাই পরবর্তীকালে এর নাম হয়েছে ভারত। এবার এই ভারত নামের পেছনে অনেক ব্যাপার রয়েছে, সেটা আমি আস্তে আস্তে পড়াবো। যে ভরত ট্রাইবের একজন রাজা ছিল সুদাস, একটা যুদ্ধ করেছিল ব্যাটেল অফ 10 কিংস। আমরা পরবর্তীকালে এটা সম্পর্কে পড়বো। ব্যাটেল অফ 10 কিংস মানে 10 রাজার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ওয়ার ছিল, যেটার মেনশন আমরা দেখবো ঋগ্বেদেও কিন্তু এর মেনশন রয়েছে। ঠিক আছে? ঋগ্বেদ যেটা রয়েছে আমাদের 4টে বেদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম বেদ যেটা ছিল, বেদ যেটা রয়েছে সে ঋগ্বেদ। তো
তো সেই ঋগ্বেদেও এর মেনশন রয়েছে এবং এর এভিডেন্স এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেই সময়ের মহাভারত ছিল এই যুদ্ধটা। তো যাই হোক, এটা সম্পর্কে আমরা যখন বৈদিক লিটারেচার পড়বো তার মধ্যে আমি পড়িয়ে দেবো। তো এই পার্সিয়ানরা যখন এসেছিল তারাই এখান থেকে ভারত বা হিন্দুস্তান কথাটা ব্যবহার করতো। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস যে আমরা আজকে যেটা পড়বো, আজকে ইতিহাসের নয়, ইতিহাসের প্রথম যে প্রাগ ইতিহাস বা প্রি হিস্ট্রি সম্পর্কে পড়বো। এবার কেন এটাকে প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস বলা হচ্ছে, তার কারণ প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস সেই সময়টাকে বলা হয় যার কোনো লিখিত রেকর্ডের অস্তিত্ব নেই। ঠিক আছে, মানে আমরা যখন থেকে লেখা শুরু করি তার আগের যে ঘটনা সেগুলোকে আমরা প্রি হিস্ট্রি বলি। বলবে স্যার তাহলে লেখা যদি না থাকে তাহলে সেটা হিস্ট্রি হলো কি করে? তাহলে হিস্ট্রি হলো সেই কারণে এগুলো লেখা না থাকতে পারে, কিন্তু সেই সময়ে যেসব মানুষ যারা ছিল তারা যেসব জিনিসপত্র ব্যবহার করত, সেই ব্যবহার করা জিনিস থেকে আমরা তারা কি বিলিভ করতো সেই সম্পর্কে আমরা জানতে পারি। আস্তে আস্তে আমরা এগুলো সম্পর্কে জানবো, মানে এর মাধ্যমে আমরা বলতে পারি যে সেই সময়ের লোকেরা কি ব্যবহার করতো, কি রকম তাদের ব্যাপার স্যাপার ছিল। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা দেখবো কোনো রিটেন এভিডেন্স নেই, আমরা তাদের ব্যবহার করা জিনিসপত্র থেকে তাদের সম্পর্কে আমরা বুঝতে পারি। ওকে, এবার দেখো, এবার কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে আমরা পড়বো, এই যেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। এই চারটে জিনিস আমাদের খুব ভালো করে ইংলিশ আর বাংলা দুটোকেই আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। প্রথম কথা কি বলেছে, প্রথম হচ্ছে দেখো প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে প্রাগ ইতিহাস। আমি প্রথমেই বললাম প্রি হিস্ট্রি সেই সময়টাকে বলা হয় যে সময়টার কোনো ডাজ নট হ্যাভ এনি রিটেন রেকর্ডস, যে আর কোনো লিখিত রেকর্ড আমাদের কাছে নেই, সেটাকে বলা হয় প্রি হিস্ট্রি। ঠিক আছে, যার কোনো লিখিত রেকর্ড আমাদের কাছে নেই। লিখিত রেকর্ড নেই তার মানে কি সেই সময় ব্যবহার করা জিনিস সম্পর্কে, জিনিস থেকে আমাদের তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে। প্রোটো হিস্ট্রি মানে কি, প্রোটো হিস্ট্রি বলে যেই সময়কার আমরা লিখিত রেকর্ড পেয়েছি কিন্তু তার স্ক্রিপ্টটি পাঠোদ্ধার আমরা এখনো করতে পারিনি। মানে রিটেন রেকর্ডস আমাদের, উই হ্যাভ রিটেন রেকর্ডস বাট উই আর নট সুইট টু আনএবল টু ডেসিফার দ্য স্ক্রিপ্ট। ডেসিফার মানে কোনো কিছুর পাঠোদ্ধার করাকে ডেসিফারেড বলা হয়। ভাবলে অবাক হবে যে এই যে আমাদের মানে মৌর্য সাম্রাজ্য ছিল, অশোকের সাম্রাজ্য ছিল, আমরা জানতামই না। জেনেছি কবে? যবে জেমস প্রিন্সেপ, নাম হয়তো শুনেছো, পরবর্তীকালে আমরা পড়বো, হিস্টোরিয়ান আমাদের জেমস প্রিন্সেপ ছিল। তো জেমস প্রিন্সেপ যবে আমাদের যে অশোকের শিলালিপি যখন পাঠোদ্ধার করেছিল, আমরা পড়বো এটা সম্পর্কে জেমস প্রিন্সেপ, তখন আমরা অ্যাকচুয়াল হিস্ট্রিগুলো জানতে পারলাম যে হ্যাঁ অশোক বলে একজন রাজা ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য বলে একজন রাজা ছিল, তার সময় এই হয়েছিল, চাণক্য বলে একজন লোক ছিল, আমরা কিন্তু অনেক পরে জেনেছি। মানে আমরা ভাবো 1800 মানে ব্রিটিশরা আসার সময় পর্যন্ত আমরা কিন্তু জানতাম না যে অশোক বলে কোনো রাজা ছিল। সিন্ধু সভ্যতা তো আরো অনেক পরে, সেটা 1921 তো আরো অনেক পরে, 1922 পরে, তো অনেক পরের ব্যাপার। আমরা এই সমুদ্রগুপ্ত থেকে শুরু করে কারো ইতিহাসই আমরা জানতাম না যে এরকম কোনো রাজা ছিল, যতদিন না আমরা শিলার পাঠোদ্ধার করতে পেরেছি। তো জেমস প্রিন্সেপ আমাদের এই পাঠোদ্ধার করার পরে অশোকের শিলালিপি আমরা পড়বো এটা সম্পর্কে, ঠিক আছে, পালিলিপি আমাদের পড়বো, তারপরে আমরা কিন্তু এটা জানতে পেরেছি। অর্থাৎ কিন্তু এরকম অনেক এখনো শিলালিপি আছে, বিশেষ করে ইন দা স্ক্রিপ্ট, সিন্ধু সভ্যতার যে স্ক্রিপ্ট রয়েছে, ইন দা স্ক্রিপ্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমরা রিটেন ইনস্ক্রিপশন পেয়েছি, লিখিত রেকর্ড আমরা পেয়েছি, কিন্তু তার কিন্তু আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। সেই কারণে সেটা আমাদের প্রোটো হিস্ট্রি বা প্রোটো ইতিহাসের মধ্যে পড়ছে। প্রাগ ইতিহাস মানে কোনো লিখিত রেকর্ড পাইনি, প্রোটো ইতিহাস মানে লিখিত রেকর্ড পেয়েছি কিন্তু সেগুলো আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। আর হিস্টোরিক পিরিয়ড কোনটাকে বলেছে, যার আমাদের রিটেন রেকর্ডস আছে এবং সেগুলো আমরা বিভিন্ন ইনস্ক্রিপশন এবং টেক্সটের মাধ্যমে আমরা পড়তে পেরেছি, যার অর্থাৎ শিলালিপি আছে এবং গ্রন্থের আকারে আমরা রেকর্ডে পেয়েছি। এই চাণক্যের কৌটিল্য, মানে অর্থশাস্ত্র থেকে শুরু করে মুদ্রা রাক্ষস, হর্ষচরিত থেকে শুরু করে নানা ধরনের বই, সেটা আমাদের হিস্টোরিক্যাল পিরিয়ডের মধ্যে আমরা বলতে পারি। ওকে, আর গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস মনে রাখবে যেটা পরে, সেটা হচ্ছে প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি কি? যেটা হচ্ছে স্টাডি অফ ওল্ড রাইটিংস, বিভিন্ন ধরনের যে প্রাচীন যে লেখ, ইনস্ক্রিপশন, এনসেন্ট রেকর্ড, সেগুলো যারা পড়াশুনো করে। এবার দেখো তোমাকে এখন যদি একটা পুরনো শিলালিপি দিয়ে বলা হয় এই তুমি এটা পড়ো, তো তুমি কি সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে পারবে? পারবে না। তাহলে তোমাকে সেগুলো পড়ার জন্য তাদের লেখা বা কোন হরফের সাথে কোন হরফ যায় এরকম নয় তো, সব গুগলে তুমি পেয়ে যাবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে সেরকম তো নয়, সবকিছু হয় না। তাহলে সেই রকম রেকর্ড গুলো মানে
যে সাবজেক্ট হিসেবে পড়ানো হয় সেটাকে প্যালিওগ্রাফি বলা হয়। অর্থাৎ বিভিন্ন শিলালিপি আর বিভিন্ন প্রাচীন রেকর্ড যে সাবজেক্ট বা যে মানে এতে পড়ানো হয় সেটাকে আমরা বলি প্যালিওগ্রাফি। ওকে, বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে আশা করি। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার আমরা একদম আলোচনা করব প্রাগ ঐতিহাসিক ভারত সম্পর্কে। ঠিক আছে, দেখো প্রথম যদি কেউ বলে এই যে মানুষ যে ছিল সেটা প্রথম তার জীবাশ্ম আমরা কোথায় পেয়েছি? আমরা কিন্তু আফ্রিকাতে পেয়েছি। মানে প্রথম যদি কোনো মানুষের উল্লেখ হয় সেটা কিন্তু আফ্রিকাতে। কবে? প্রায় 42 লক্ষ বছর আগে। ঠিক আছে, এবার কি হয়েছে আমি তোমাদের হয়তো আগে বলেছিলাম, যারা জানো আমরাও কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকা থেকেই এসেছি। বলবে হ্যাঁ স্যার, কি আমরা কি আফ্রিকা, আমাদের কি কোনো জায়গা নেই? হ্যাঁ, দেখবে আগে কি ছিল, আফ্রিকার যে ডান দিকের অংশটা সেটা কিন্তু ভেঙে গিয়ে আমাদের যে এশিয়ার প্লেট সেখানে এসে ধাক্কা খেয়েছিল, আফ্রিকা ছিল, ভেঙে গিয়ে ধাক্কা খেয়েছিল এবং এই ধাক্কার ফলে কিন্তু আজকে ভারত সৃষ্টি হয়েছে এবং যে জায়গায় ধাক্কাটা হয়েছিল সেই জায়গায় কিন্তু হিমালয় তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকার অংশ। তাহলে আফ্রিকায় যখন এত বড় একটা ভূখণ্ড এলো তার উপরে নিশ্চয়ই শুধু খালি আসেনি, এসেছে তার উপরে হাতি থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে তারাও এরকম চালনা হয়ে হয়ে এসে আমাদের ভারতের যে মেনল্যান্ডে এখানে এসে লেগেছে। ঠিক আছে, অর্থাৎ আমরাও কিন্তু আফ্রিকা থেকে এসেছি। ওই জন্য আফ্রিকার সঙ্গে আমাদের হচ্ছে জিনের বহু মিল আমরা লক্ষ্য করতে পারি, বা আফ্রিকান অনেক হাতি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। তো যাই হোক, আফ্রিকাতে প্রথম এরকম মানুষের উদ্ভব হয়েছিল। পরবর্তীকালে মহারাষ্ট্র, আমাদের মহারাষ্ট্রের পুনেতে একটা বিখ্যাত গুহা, তার নাম হচ্ছে বোরি গুহা, সেখানে সবচেয়ে প্রাচীন ভারতের আবির্ভাব হয়েছে। যেটা হচ্ছে প্রায় 14 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছে। সেই টাইমটাকে আমরা বলি, বিশেষ করে মহারাষ্ট্রের পুনে কেন, তার কারণ ওই যে বললাম ইম্প্যাক্টের জায়গা যেটা কাছাকাছি ছিল, আর মানুষদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল। আর মহারাষ্ট্র আমাদের সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এখানে মানুষের যে মানে মানুষের যে আবির্ভাব বা এই জায়গায় বেঁচে থাকা সবচেয়ে বেশি সহজ ছিল। এবার এই যে জিওলজিক্যাল যুগ এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তুষার যুগ যেটাকে প্লিস্টোসিন বলি, আর একটা হচ্ছে উষ্ণ যুগ যেটাকে আমরা হলোসিন বলি। এবার আমাদের কি হয়, যারা একটু জিওগ্রাফি সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা দেখবে যে আমাদের পৃথিবীর ক্ষেত্রে কি হয়, একটা টাইমে তুষার যুগ থাকে, তারপরে উষ্ণ যুগ আছে, আবার কিছু বছর পরে তুষার যুগ হয়, আবার কিছু বছর পরে উষ্ণ যুগ হয়। বলবে হ্যাঁ স্যার এই আবার কি কথা? দেখ এটা কিন্তু হয় যে আমাদের কি হয়, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবী গরম হচ্ছে, পৃথিবী গরম হতে হতে একটা টাইম পরে কি হবে, একটা টাইম পরে পৃথিবী টোটালি তার মানে কন্ট্রোল হারিয়ে পৃথিবী আবার পুরো বরফে পরিণত হয়ে যাবে। আবার পৃথিবীতে তুষার যুগ আসবে, তুষার যুগ আসা মানে সব মরে যাবে, তুষারের মধ্যে যেসব প্রাণীরা থাকবে বা মাটির নিচে যারা রয়েছে তারা বেঁচে যাবে, বাকি সব মারা যাবে। তার মানে আবার পৃথিবী থেকে সবাই মারা যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আবার যখন উষ্ণ যুগ আসবে আবার তারা বেরিয়ে আসবে। অর্থাৎ এটা কিন্তু প্রায় ক্রমান্বয়ে পৃথিবীতে হয়। পৃথিবীতে বহুবার তুষার যুগ এসেছে, বহুবার উষ্ণ যুগ এসেছে। এর মধ্যে একটা যুগের সময় ডাইনোসর ছিল, দেখ সেটা আমাদের জিওগ্রাফিতে পড়তে হবে। জিওগ্রাফিতে আমরা যেগুলো যতটা মানে প্রয়োজন ততটা আমি পড়িয়ে দেবো, যে জুরাসিক যুগ কি, এগুলো যারা জানো ভালো কথা, না জানলে আমি অবশ্যই এভাবে একটু একটু করে বলে দেবো। ঠিক আছে, সেই তুষার যুগের একটা টাইম পিরিয়ড, লাস্ট যে তুষার যুগ সেটা প্রায় 1.64 মিলিয়ন থেকে 12,000 বছর আগে আমরা তুষার যুগ, আর হলোসিন আমরা 12,000-এর পরবর্তী সময়কে আমরা হলোসিন বা উষ্ণ যুগ হিসেবে কনসিডার করে থাকি। ঠিক আছে, এবার তার মানে ভারতে কিন্তু উষ্ণ যুগের থেকে তুষার যুগ বেশি দিন থাকে, বেশি দিন কিন্তু স্টে করে। ঠিক আছে, তো যাই 1.6 মানে 1 মিলিয়ন মানে 10 লাখ। ঠিক আছে, তার মানে 1.6 মিলিয়ন মানে কত, 10,64,000 বছর আগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো যাই এরকম পরপর আমাদের উষ্ণ যুগ তুষার যুগ পরপর মানে প্লিস্টোসিন হলোসিন পরপর কিন্তু হতে থাকে। এবার এই সময়কে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলি। কেন বলি? কারণ এই সময়ের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, এই জন্য প্রাগ ঐতিহাসিক। আমরা একটু আগেই বললাম প্রি হিস্ট্রি কোনটাকে বলা হয়, এই কারণে এটাকে প্রি হিস্ট্রি বলা হয়। কেন? কারণ এর কোনো রিটেন এভিডেন্স আমাদের কাছে নেই। এবার প্রথমবার জন লুব্বক একজন ফরাসি বৈজ্ঞানিক ছিলেন, বৈজ্ঞানিক না বলে প্রত্নতত্ত্ববিদ বলাটাই বেটার। তিনি কি করেছিলেন,
এই যে প্রাগৈতিহাসিক যুগকে বা প্রস্তর যুগকে তিনি দুটো ভাগে, পুরাতন প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগে ভাগ করেছেন। প্রস্তর কেন? কারণ সেই সময় মানুষ পাথরকে ব্যবহার করতো, কোনো মেটাল নয়, পাথর ব্যবহার করতো বলে এই জায়গাটাকে প্রস্তর যুগ আমরা বলেছি। তিনি বলেছেন দুটো। কিন্তু পরবর্তীকালে আমাদের গ্যাব্রিয়েল ডি মরিয়েট নামে আরেকজন প্রত্নতত্ত্ববিদ তিনাকে তিনটে পর্যায়ে ভাগ করেছেন। কি কি? প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক, মধ্যপ্রস্তর যুগ মেসোলিথিক আর নব্য প্রস্তর যুগ নিওলিথিক। এই তিনটে ভাগে তিনি ভাগ করেছেন। ঠিক আছে? আর এছাড়া আরেকটা যুগ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে কি তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক। চ্যালকো কথার অর্থ হচ্ছে তামা, সেটা তাম্র প্রস্তর যুগ বলা হচ্ছে বা ধাতুর যুগ। কেন? কারণ মানুষ প্রথম ধাতু যেটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে তামা, সেই জন্য সেটাকে তাম্র প্রস্তর যুগ বলা হয়। আমরা পরে, এটা কোনো কিন্তু যুগের ভাগ নয়, এটা নব্য প্রস্তর যুগের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল এবং তারপর ঐতিহাসিক যুগের মাঝামাঝি সময় এসে এটা শেষ হয়েছিল। এই জন্য এটা কোনো যুগ নয়, এটা আরেকটা এক্সট্রা ভাগ, তিন ভাগের আরেকটা এক্সট্রা একটা ভাগ। তামার ব্যবহার অনুযায়ী এটাকে চ্যালকোলিথিক বলা হচ্ছে, এটা কিন্তু কোনো প্রস্তর যুগের ভাগ নয়। আর এই যে ভাগগুলো জেনারেলি করা হয়ে থাকে বা কিসের ভিত্তিতে করা হয়? ব্যবহার করা হয় সেই সময় যে মানুষরা ছিল সেই সময় যেসব সরঞ্জাম বা উপকরণ ব্যবহার করত। মানে আমরা একটু পরেই পড়বো যে কেউ কেউ মানুষ ব্যবহার করত এক ধরনের উন্নত মানে ভোঁতা অস্ত্র, সেই জন্য তাকে এক ধরনের মানুষ বলা হতো বা এক ধরনের যুগ বলা হতো। অর্থাৎ সেই সময় মানুষরা যেসব সরঞ্জাম বা উপকরণ ব্যবহার করত তার ভিত্তিতে তাদের সরঞ্জাম বা উপকরণ অনুযায়ী এই যুগগুলোকে ভাগ করা হয়েছে। এবার কোনো জিনিসের প্রত্নতত্ত্বের কাল কিভাবে নির্ধারণ করা হয়, যে একটা জিনিস কত পুরনো সেটা কিভাবে ব্যবহার করে, তার জন্য সব থেকে ফেমাস পদ্ধতি যেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। ঠিক আছে? কার্বন ডেটিং পদ্ধতি সব থেকে ফেমাস, সব থেকে প্রাচীন আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এখনকার দিনেও কার্বন ডেটিং সব থেকে গুরুত্বপূর্ণ। কার্বন ডেটিংটা কি? এটা খুবই সিম্পল পদ্ধতি। আমাদের যে কোনো জিনিস, কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস তুমি যদি দেখো, কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। কার্বন আমাদের বডি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু কার্বন দিয়ে তৈরি। কার্বন ছাড়া কোনো জিনিস তৈরিই হয় না। কার্বন সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে থাকে। কিন্তু কার্বনের মধ্যে কি হয়? দুটো বিভিন্ন ধরনের আইসোটোপ থাকে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বনের C12 আইসোটোপ আর C14 আইসোটোপ। C12 মানে যেটা হচ্ছে স্থায়ী কার্বন, আর C14 যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় আইসোটোপ হয়ে থাকে। তো এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হওয়ার কারণে কি হয়? রেডিও অ্যাক্টিভিটির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কিছুদিন পরে পরে সেটা অর্ধেক হয়ে যায়। তার একটা হাফ লাইফ বলে একটা থাকে, আমরা যদি ফিজিক্সে আমরা পড়ি পরবর্তীকালে আমরা জানবো রেডিও অ্যাক্টিভিটির হাফ লাইফ, অর্ধায়ু বলে একটা জিনিস হয়ে থাকে। মানে যতটা পরিমাণে থাকে পরের বছর তার অর্ধেক হয়ে যায়। মানে এই বছর যদি এর মধ্যে C12 10 গ্রাম থাকে, পরের বছর সেটা হাফ হয়ে 5 গ্রাম হয়ে যাবে, তারপরের বছর সেটা 2.5 গ্রাম হয়ে যাবে, তারপরের বছর সে 1.25 গ্রাম হয়ে যাবে, তারপর বছর আরো কমবে, কিন্তু কখনো জিরো হয়ে যাবে না। মানে কমতে 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 0.0000 হতে থাকবে, কিন্তু জিরো কখনো হবে না। অর্থাৎ কি হয়? কোনো একটা বস্তুর মধ্যে তার এই C12 আর C14 এর অনুপাত করা হয়। তবে যদি 10 গ্রাম থাকে, 10 গ্রামের মধ্যে জেনারেলি হয় কি? C12 হয়তো ধরো 2 গ্রাম থাকে, C14 সাপোজ ধরো 8 গ্রাম থাকে। তাহলে পরের বছর কি হবে? এই 8 টা কমে যাবে, 8 টা কমে 4 হয়ে যাবে, তাহলে এরকম কমতে থাকবে। তাহলে এই অনুপাতটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। এই পরিবর্তন অনুযায়ী আমরা বলতে পারি এই জিনিসটা কত বছরের পুরনো। ঠিক আছে? অর্থাৎ C14 আর C12 এর অনুপাত হিসেবে আমরা কোনো বস্তুর বয়স নির্ধারণ করতে পারি, যেটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। ঠিক আছে? মাথায় রাখবে, এরকম পদ্ধতি জিজ্ঞেস করবে না, শুধু বলবে যে কোন পদ্ধতির সাহায্যে প্রত্নতত্ত্বের কাল নির্ধারণ করা হয়, অপশনের মধ্যে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি থাকবে। আরেকটা পদ্ধতি আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। এবার এই ডেন্ড্রোক্রোনোলজি ব্যাপারটা কি? ডেন্ড্রোক্রোনোলজি ব্যাপারটা হচ্ছে যে সাপোজ ধরো কোনো একটা পদার্থ আছে, কিন্তু সেই পদার্থের মধ্যে কার্বনের পরিমাণ সেভাবে নেই। ঠিক আছে? কার্বন আছে, কিন্তু সেই কার্বনের মানে কার্বনের যে কত পুরানো, কার্বনের প্রাচীনত্ব আমরা বের করতে পারছি না। প্রাচীনত্ব নির্ণয়ে আমরা অক্ষম, আমরা বের করতে পারলাম না, মানে রেডিও কার্বন ডেটিং তার উপরে চলছে না। তাহলে কি আমরা সেখানে বলতে পারবো না সেই জিনিসটা কতটা প্রাচীন রয়েছে? না, তখনও আমরা কিন্তু এটা বলতে পারবো। তখন আমরা এক বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করব,
সেই পদ্ধতিটা হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। মানে সেখানে আমরা বের করব যে এই পাথরটা, কোনো একটা পাথর, সেই পাথরটা কতটা প্রাচীন, অর্থাৎ সেখানে পাথরের বয়স নির্ধারণ করে, পাথরের বয়স বা প্রাচীনত্ব নির্ধারণ করে আমরা সেই মানে সেই জিনিসটা কতটা পুরনো সেটা বের করতে পারবো। সেটা হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। মানে রেডিও কার্বন ডেটিং যেখানে কাজ করবে না, সেখানে ডেনড্রোক্রোনোলজি ব্যবহার করতে হবে। ওকে, তারপরে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্যালিওলজি ম্যাগনেটিজম পদ্ধতি। বলে স্যার এটা কি? এটা হচ্ছে কিছুটা রিসেন্ট যেসব জিনিসপত্র রয়েছে, কিছুটা রিসেন্ট মানে যেগুলো মোটামুটি আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1,00,000 থেকে 50,000 50,000 ইয়ারের মধ্যে কোনো জিনিস রয়েছে, 1,00,000 থেকে 50,000 এর মধ্যে রয়েছে। সেরকম কোনো জিনিস আমরা যদি শিওর হই যে এটা মোটামুটি এই টাইমের মধ্যে, এর আরো পারফেক্ট টাইমলাইন বের করার জন্য আমরা প্যালিওলজি ম্যাগনেটিজম ব্যবহার করা হয়। এখানে বেসিক্যালি ব্যবহার করা হয় প্যালিওস আর ম্যাগনেট। ম্যাগনেট মানে চুম্বক দিয়ে এটাকে বের করা হয়, চুম্বকের পদ্ধতি ব্যবহার করা হয়, পদ্ধতি রয়েছে চুম্বকের ব্যবহার করে। অর্থাৎ এটা প্যালিওলজি ম্যাগনেটিজম পদ্ধতি, যেটা 1,00,000 থেকে 50,000 বছরের মধ্যে যদি কোনো জিনিস হয় সেগুলো আমরা বের করে নিতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ফিশন ট্র্যাকিং। ফিশন ট্র্যাকিং কি? দেখবে কোনো একটা কেউ যদি রাম সেতু সিনেমাটা দেখে থাকো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, সেখানে ফিশন ট্র্যাকিং একটা ব্যবহার হয়েছিল। কি? সাপোজ ধরো কোনো একটা পাথর রয়েছে, ভালো কথা, কোনো একটা পাথর তুমি পেলে, এবার সেই পাথরের মধ্যে কি থাকে? পাথরের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, ভালো করে বোঝো, পাথরের মধ্যে কি থাকে? বিভিন্ন খনিজ পদার্থ থাকে। এবার তুমি সে পাথরটা এজ বের করতে তুমি পারছো না, বা এটা কষ্টকর, তার থেকে তুমি কি করলে, সে খনিজ পদার্থটা কতটা ওল্ড সেটা তুমি বের করে নিলে। তাহলে খনিজ পদার্থ যখন তুমি ওল্ড মানে প্রাচীনত্ব বের করে নিতে পারলে, তার যদি এজ বা তুমি বের করে নিতে পারলে, তাহলে কি বলবে? তার মানে সে পাথরটাও সেই সময় তৈরি হয়েছে। এই পদ্ধতি দেখবে রাম সেতু সিনেমাটা যদি কেউ দেখে থাকো, দেখবে ওখানেও এই পদ্ধতিটা ওরা করেছিল, রেডিও কার্বন ডেটিং করেছিল, তারপরে ফিশন ট্র্যাকিং করেছিল, যেখানে ওর মধ্যে যে মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলোর এজিং নির্ণয় করেছিল, যেখান থেকে এটা হয়েছিল। ঠিক আছে, একটু বুঝে নিলেই হবে। আর এখনকার দিনে সব থেকে ফেমাস যেটা পদ্ধতি যেটা ব্যবহার করা হয়, যে ইউরিয়াম থোরিয়াম। ইউরিয়াম থোরিয়াম আমরা প্রত্যেকে জানি রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, খুব হচ্ছে তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ হয়, অর্থাৎ মানে কার্বন ডেটিং এর মানে এখন লেটেস্ট এখন রেডিও অ্যাক্টিভ পদ্ধতি এর মাধ্যমে এখন বের করা হয়ে থাকে। ওকে, এই তিন ধরনের, এই মোটামুটি 5 ধরনের পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা প্রাচীন প্রত্নতত্ত্ব জিনিসের কাল নির্ধারণ করতে পারি। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের যুগ প্রস্তর যুগগুলো আছে তার আমরা ভাগগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, মোটামুটি 5,00,000 থেকে 10,000 মানে যে সময় পিরিয়ড বিসিই, সেটাকে আমরা প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ বলে থাকি। এবার প্যালিওলিথিক, এটা দুটো গ্রিক শব্দ থেকে শুরু। প্যালিও কথার অর্থ হচ্ছে পুরাতন, আর লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর, এই জন্য প্যালিওলিথিক। প্যালিও কথার অর্থ হচ্ছে পুরাতন, আর লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর, এই জন্য এটা হচ্ছে প্যালিওলিথিক, পুরানো প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। এবার এই যে প্যালিওলিথিক শব্দটা প্রথম ব্যবহার করেছিল কে? প্রত্নতত্ত্ববিদ, তার নাম ছিল জন লুবক। তিনি 1865 সালে এই প্যালিওলিথিক শব্দটা ব্যবহার করেছিলেন। তবে এই যে প্রথম নিদর্শন ভারতে আবিষ্কার করেছিল রবার্ট ব্রুস ফুস। এটা তোমরা তোমরা হয়তো বিভিন্ন এতে শুনেছো, রবার্ট ব্রুস বলে একজন ছিল, তিনি পাহাড়ের মধ্যে যখন যুদ্ধ করতে গিয়ে লুকিয়ে তখন ছিল, তখন তিনি সেখানে এটা আবিষ্কার করেছিলেন। এটা আমরা মানে তোমরা যদি গল্প পড়ো, যাই হোক সেটা জানো না। তো তিনি প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পেয়েছিলেন ভারতে 1863 তে। এই যুগের মানুষেরা ছিল নেগ্রিটো বা নিগ্রো। এবার দেখবে আফ্রিকার লোকেদেরও কিন্তু নিগ্রো বলা হয়। নিগ্রো মানে কারা হয়? নিগ্রো মানে হয় যারা খুব বেঁটে হয়, আর মানে বেঁটে হয় আর কালো হয়। ঠিক আছে, মানে যাদেরকে আমরা বলি খর্বকার ও কৃষ্ণবর্ণ, কালো হয় এবং বেঁটে হয়, তারা হচ্ছে বেসিক্যালি নেগ্রিটো বা নিগ্রো। ঠিক আছে, আফ্রিকার এখন দেখো তারা লম্বা লম্বা নিগ্রো হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু নেগ্রিটো বা নিগ্রো তারাই হয়, কালো হবে আর খাটো হবে, তাদেরকে নেগ্রিটো বা নিগ্রো বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এখন কিন্তু এখনো কিন্তু এখানকার মানুষরা রয়েছে, তারা এখন কোথায় রয়েছে? তারা রয়েছে বর্তমানে হচ্ছে আন্দামান নিকোবরের কিছু এলাকা রয়েছে, কিছু এখনো একটা দ্বীপ রয়েছে, নামটা একটু এই মুহূর্তে খেয়াল আসছে না, আন্দামান থেকে মাত্র তোমার হচ্ছে 80
বেশি দূর নয়, তোমার 8 কিলোমিটার না কত সম্বন্ধ, বেশি দূরই নয়, ঠিক আছে, একটা মানে দ্বীপ রয়েছে, সেই দ্বীপে কিন্তু কোনো মানুষ যেতে পারে না, ঠিক আছে। কোনো মানুষ কেন যেতে পারে না? না, সেখানকার একটা ট্রাইব রয়েছে, সেই ট্রাইবটা সেখানে কেউ যদি যায় সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে দেয়, ঠিক আছে। তারা এখনো মনে করে এখনো ইন্ডিয়া কি কোনো কিছু কি তারা জানে না, তারা এখনো সে আদিম যুগে বসবাস করে, ঠিক আছে। তারা এখনো ভারতের মানে কোনো দেশের সাথে কোনো রকম সভ্যতা তারা এখনো গ্রহণ করেনি। কিছু মানুষ সেখানে কিছু সময় মানে তোমার মানে তাদের সাথে যোগাযোগ করার বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ যখনই কাছাকাছি যায় তারা ওই সেই তীর টির নিয়ে আক্রমণ করে। একজন হচ্ছে লোক সেখানে গেছিল কিছুদিন আগে, গিয়েছিল সেখানে গিয়ে তারা তাকে মেরে দিয়েছিল, ঠিক আছে। এটা প্রায়ই হয়, সেই দ্বীপটা হচ্ছে কাউকে যেতে দেওয়া হয় না, আন্দামান নিকোবরে আছে, এখনো সেই সব প্রাচীন প্রস্তর যুগের মানুষ সেখানে বসবাস করে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার কোথায় এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? প্রথমে ডেফিনেটলি আমাদের কাশ্মীর অঞ্চলে, যেটা কাশ্মীরের সোয়ান ভ্যালি, ঠিক আছে। কেউ যদি মোটামুটি জানো, সোয়ান ভ্যালি কাশ্মীরে রয়েছে। মধ্যপ্রদেশে নর্মদা উপত্যকা অঞ্চলে রয়েছে, তার মধ্যে বিশেষ করে ভীমবেটকা খুব গুরুত্বপূর্ণ, ইউনেস্কো হেরিটেজ সাইটে রয়েছে। উত্তরপ্রদেশের বোলান উপত্যকা রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের নেভাসা, রাজস্থানের দিদিয়ানাতেও আমরা প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। সেখানে একটা বিশেষ ধরনের অস্ত্র পাওয়া গেছে, সেটা হচ্ছে ফ্লেক জাতীয় অস্ত্র, ফ্লেক টাইপ অস্ত্র, যেটা আমাদের এইসব জায়গাতে পাওয়া গেছে। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষ এই ফ্লেক ধরনের যে জিনিস মানে অস্ত্র, সেটা কিন্তু তারা ব্যবহার করতো, ঠিক আছে। ফ্লেক আর ব্লেড ইন্ডাস্ট্রি মানে এই জায়গাতে ছিল, ঠিক আছে, সোহান ভ্যালি রয়েছে। তো যাই হোক, এগুলো মানে কালচারাল অংশ প্রাচীন প্রস্তর যুগে। এই সময় মানুষদের যে উপজাতি, তারা ছিল কি হোমো হাবিলিস আর হোমো ইরেক্টাস। বলবে স্যার এইগুলো আবার কি? মানুষের যে হোমো সেপিয়েন্স, তার আগে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, এগুলো কি? এগুলো আমি একটু পরেই আমি মেনশন করে দিচ্ছি যে কত ধরনের উপজাতি আছে, পরপর কি এসেছিল, আমি সেটা একটু পরে মেনশন করে দিচ্ছি, পিডিএফ এর মধ্যেই আমার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সময়ের মানুষেরা কি হতো, কোয়ার্টজাইট ব্যবহার করতো, মানে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তারা কোয়ার্টজাইট দিয়ে ব্যবহার করতো, সেই জন্য এই সময় মানুষকে কোয়ার্টজাইট পুরুষও বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রচুর পরিমাণে কোয়ার্টজাইট ব্যবহার করতো। কোয়ার্টজাইট এক ধরনের মেটাল, মানে এক ধরনের হচ্ছে জিনিস, যেটা দিয়ে তারা অস্ত্র শস্ত্রে ব্যবহার করতো, সেটা কোয়ার্টজাইট পুরুষ বলা হয়। হাতিয়ার কি ব্যবহার করতো? বেসিক্যালি হাত কুঠার, হাত কুঠার মানে হাত চপার যেটাকে বলি, আর এই যে চপার মানে এই যে কোনো কিছু কাটার জন্য যেটাকে ব্যবহার করে, কুঠার, হাত কুঠার। চপার মানে ওই যে যারা হচ্ছে মাংস দোকানে যে মাংস কাটে, ঠিক আছে, সেই চপার, সেগুলোকে চপার বলা হয়, হাত কুঠার, ঠিক আছে। কিন্তু তাদের যে হাতিয়ার গুলো ছিল সেগুলো অমসৃণ এবং ভোঁতা পাথরের হতো। তারা তখন ওই জিনিসটা জানতো না, ঠিক আছে। তারা এই নুড়ি পাথর বা কোয়ার্টজাইট দিয়েই তারা বেসিক্যালি তাদের অস্ত্র শস্ত্র ব্যবহার করতো, ভোঁতা পাথর। পরবর্তীকালে যখন প্রস্তর যুগের শেষের দিকে তারা দেখলো যে পাথরগুলোকে সামনের দিকে ঘষলে সেটা খুব সূচলো হয়, আর সূচলো অস্ত্র দিয়ে তারা খুব সহজে শিকার করতে পারতো। এই জন্য এখান থেকে তারা বর্ষা জাতীয় জিনিস বা অস্ত্র তারা আবিষ্কার করতে শিখলো। তার মানে পাথরের ওই যে সামনের অংশ ঘষে তারা আস্তে আস্তে বর্ষা জাতীয় আবিষ্কার করলো। কি খেত? তারা তো সেই সময়ে রান্না বান্না করতে জানতো না, তারা খাদ্য সংগ্রাহক ছিল, খাদ্য সংগ্রহ করতো, যে কোনো জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে ঘরে রাখতো। কাঁচা মাংস পেত, কারণ তারা প্রথমে আগুনের ব্যবহার জানতো না, ওই জন্য কাঁচা মাংস খেত। যাযাবর হিসাবে জীবনযাপন করতো, আজকে এখানে কালকে সেখানে, যাযাবর হিসাবে জীবনযাপন করতো। আর প্রাণ ধারণের জন্য তারা শিকার করতো, শিকার না করলে জানে শিকার যদি করে তাহলেই খেতে পাবে, তাহলে এইভাবে তাদের জীবনযাপন চলতো। যাযাবর তারা তখন মানে বেসিক্যালি তাদেরকে বলা হতো নরমাডিক, ঠিক আছে। এটা ইংলিশ মনে রাখবে, এটাকে নরম্যাডিক বলা হয়ে থাকে, নরম্যাডিক বা মাইগ্রেটরি বলা হয়ে থাকে, যাযাবর বা নরম্যাডিকও বলা হয়ে থাকে। আর শিকার করতো, মানে যারা কি করতো, শিকার করতো, সেই জন্য এটাকে বলা হতো হান্টিং। হান্টিং মানে শিকার করা, আর সংগ্রহ করাকে বলতো গ্যাদারিং। হান্টিং আর গ্যাদারিং তারা বেসিক্যালি করতো, খাদ্য সংগ্রহ করে তারা রাখতো। তারা কিন্তু কোনো কৃষি কাজ করতে জানতো না, সেই কারণে তারা কি করতো, শিকার করতো, ফলমূল খেত, কাঁচা মাংস খেত, এইসব কাজ করতো। যেহেতু যাযাবর ছিল, বুঝতেই পারছি তাদের কোনো স্থায়ী বাসস্থান থাকবে না, খোলা আকাশের নিচে বা গুহায় তারা বসবাস করবে। আগুন জ্বালাতে তারা কিন্তু জানতো না, ঠিক আছে, কৃষিকাজ আগুন জ্বালাতে তারা জানতো না। প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে আপার প্যালিওলিথিক এজে এসে তারা আগুনের ব্যবহার শেখে। এবার আগুনের ব্যবহার শেখা বলতে বেসিক্যালি তারা আগুনের ব্যবহার শিখেছিল গাছে গাছে যখন লেগে দাবানল সৃষ্টি হতো, সেই দাবানলে তারা দেখতো
যে আগে কি হতো, সে দাবানলে প্রথমে তারা শিকার করতো, শিকার করে দেখতো যে এই পশুর মাংস তারা খেত শিকার করে। তারপর যখন আগুন লেগে যেত, তারা তখন সেই আগুন লাগার ফলে সেই জায়গায় যেত, দেখতো সে আগুনের সঙ্গে প্রচুর পশু পাখিও পুড়ে গেছে। তো তারা বলে পশুটা পুড়ে গেছে, দেখি একটু খেয়ে দেখি। খেয়ে দেখলো বাহ সুন্দর লাগছে, তো কাঁচা মাংসের থেকে পোড়া মাংস তো খুব বেশি ভালো লাগছে। তখন তারা কি করলো, সে মাংসটাকে পুড়িয়ে খাওয়া শুরু করলো। ঠিক আছে, তাহলে প্রথম মানুষ কিন্তু দেখে শেখে, মানুষের ইন্টেলিজেন্স ছিল, দেখে শিখলো। তারপর থেকে তারা ধীরে ধীরে আগুনের ব্যবহার শিখলো। কিভাবে আগুন হয় দেখলো, যে গাছের কাছে লেগে দেখলো কিছু পাথর দুটো ঘষলে সেখান থেকে আগুন জ্বলে, সেখান থেকে তারা আগুনের ব্যবহার শিখলো। দেখলো আগুনটাকে জ্বালিয়ে তারা সেখান থেকে পুড়িয়ে খেতে পারে। তাহলে এইভাবে তারা আস্তে আস্তে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষে তারা পরিণত হলো। ঠিক আছে, আমরা এগুলো ছোটবেলায় ক্লাস 3 পড়েছি এগুলো। এবার মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ, গ্রিক শব্দ মিথোস থেকে মানে মধ্য, আর লিথোস মানে প্রস্তর, অর্থাৎ হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এই যুগের প্রধান জিনিস ছিল কি, মাইক্রোলিথ। মাইক্রোলিথ মানে ক্ষুদ্র অস্ত্র হাতিয়ার। ঠিক আছে, মাইক্রোলিথ এগুলো হাড়ের তৈরি ফলা, ধারালো ধারওয়ালা ছুরি, জাঁতা জাতীয় উপকরণ ছিল উল্লেখযোগ্য। এর সাথে দ্রুতগামী পশু তারা মারতে পারত, যেহেতু ছুঁচালো হতো, ছুঁড়ে দিত, লাগতো, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মারা যেত। এই যে মাইক্রোলিথ খুব গুরুত্বপূর্ণ। মাইক্রোলিথ কোন যুগের বৈশিষ্ট্য ছিল? মাইক্রোলিথ হচ্ছে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল মাইক্রোলিথ। সেই জন্য এই যুগকে মাইক্রোলিথিক যুগও বলা হয়ে থাকে। এই যুগে তারা কি করত? তারা এই যুগে কিন্তু তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। কুমোরের চাকা তারা শিখেনি। তাহলে সেই পশু শিকার, পশু, এবার দেখো এক্সট্রা তারা কি করতে শুরু করলো, পশু পালন। আগে তারা পশু শিকার করতো, পরে দেখলো যে পশুর বাচ্চা নিয়ে এসে যদি পালন করা হয় সেখান থেকে তারা খাওয়া যাবে। তারা দেখলো পশুর থেকে মাছও তারা খেতে পারে, ফলমূল সংগ্রহ করতে পারে, এবং কৃষিকাজ তারা কিন্তু মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে তারা কৃষিকাজ শিখলো। তাহলে পশু শিকার আগে থেকে করতে জানতো, বাকিগুলো কি হলো তারা মধ্যপ্রস্তর যুগে এসে শিখলো। এবার এই সময় তারা আস্তে আস্তে পশুপালনের মধ্যে দেখলো ভেড়া, ছাগল, ঠিক আছে, হরিণ, শূকর, গন্ডার, হাতি, এইসব পশুর হাড় পাওয়া গেছে। তার মানে বোঝা যায় তারা এগুলো খেত। বিশেষ করে ভেড়া, ছাগল এগুলো তারা ঘরে পুষতো। আর হাতি তো আর ঘরে পুষতে পারবে না, তো হাতি মারা গেলে তখন তারা মাংস খেত পশুর হাড় হিসেবে। তাহলে এই যুগে দেখো মানুষ এসে প্রথম কি শিখলো, মানুষ প্রথম পশু পালন করে। ওই যে বললাম পশুপালন আর মৎস্য শিকার করার পদ্ধতি। তখন মৎস্য শিকার তো জাল ছিল না, কি হতো, এরকম একটা লাঠি নিয়ে এরকম যেত, সামনে কোনো ধারালো জিনিস, মাছ দেখতো, টুক করে মেরে দিত, যেখানে ঢুকে যেত মাছের গায়ে ঢুকে যেত, এইভাবে ধরতো। তো এখন যদি ধরতে বলে কেউ পারবে না, তখন তারা ধরতে পারতো, তাদের ট্রেন ছিল। কোথায় কোথায় এর অবশেষ বা এর এগুলো পাওয়া গেছে? উত্তরপ্রদেশের প্রতাপগড়, মির্জাপুর, মধ্যপ্রদেশের আদমগড়, ভীমবেটকা তো আমরা খুব ফেমাস, তারপরে পাঁচমারি, আর দক্ষিণে তিন ভ্যালি মানে তিরুনেলভেলি যেটা রয়েছে, সেই সব জায়গায় এই নিদর্শন আমরা পাওয়া গেছে। এর মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে ভীমবেটকা এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এটাকে প্রথমে একটা বৌদ্ধ স্থান হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। আর ভীমবেটকার অনেক রকম গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে যে মহাভারতের সময় এই ভীমবেটকাতে ভীম এসে মানে তার যে তপ করেছিলেন, এবং এখানে হচ্ছে আমাদের হনুমানজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এবং সেই থেকে বলা হয় ভীমবেটকা। তো যাই হোক, এর কোনো আমাদের মানে মহাভারতে ওই ভীমবেটকা জায়গাটা সম্পর্কে মেনশন করা রয়েছে। তো যাই হোক, এবার এটা প্রথম আবিষ্কার করে আমাদের হচ্ছে বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কার, যাকে ভারতের প্রস্তর শিল্পের জনক বলা হয়ে থাকে, কারণ তিনি এই সাইট গুলো আবিষ্কার করেছিলেন। এই জন্য আমাদের ইউনেস্কো 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে। এই নামটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কার। ওকে, ভারতের প্রস্তর শিল্পের জনক বলা হয়ে থাকে। এবার নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ। নিওস কথার অর্থ হচ্ছে নতুন, আর লিথোস কথা হচ্ছে প্রস্তর, হচ্ছে নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ। এই সময় কি আরো মসৃণ চকচকে পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করে, যারা আমরা মেনশন সিন্ধু, বেলুচিস্তান, সিন্ধু মানে আমাদের সিন্ধ প্রদেশ যেটা এখন পাকিস্তানে, বেলুচিস্তান, পিকলি হল ডেকান বা দাক্ষিণাত্যে, বিহার, উড়িষ্যা আর আসাম যে পূর্ব ভারতে রয়েছে সেখানে আবিষ্কার। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যে মেহেরগড়, এর মধ্যে প্রথম নব্য প্রস্তর যুগের সব থেকে গুরুত্বপূর্ণ সাইট ছিল। এই যুগে আমরা অলরেডি দেখেই নিয়েছি, কৃষিকাজ শিখে গিয়েছিল, গৃহপালিত পশুর ব্যবহার শিখেছিল, নৌকা নির্মাণ প্রথম করেছিল, ঘর বাড়ি নির্মাণ করেছিল, ধান চাষের নিদর্শন তারা করেছিল। এলাহাবাদে প্রথম ধান চাষের নিদর্শন হয়, পরবর্তীকালে আমরা দেখবো লোথাল, তারপর হচ্ছে রংপুর, এইসব জায়গায় পেয়েছি। তুলোর থেকে সুতো
পদ্ধতি আবিষ্কার করেছিল, এই জন্য লোথালের টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। প্রথম পোষ মানানো পশু ছিল কুকুর, আর প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া। এবার দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবে, পোষ মানানো মানে কিন্তু পেট, আর গৃহপালিত মানে হচ্ছে ডোমেস্টিক। দুটোর কি পার্থক্য দেখো, ডোমেস্টিক সেগুলোকে বলা হয় যার হচ্ছে অর্থনৈতিক মূল্য রয়েছে। অর্থনৈতিক মূল্য মানে যেগুলো থেকে তুমি বিক্রি করে বা যেগুলো থেকে তুমি টাকা ইনকাম করতে পারো। ভেড়ার কি, ভেড়ার যে উল আছে সেটা থেকে। ছাগলও আমাদের ডোমেস্টিকের মধ্যে পড়ে, কারণ ছাগল দুধ অথবা ছাগলের মাংস, ঠিক আছে, গরুর থেকেও দুধ পাওয়া যায়। কিন্তু কুকুর থেকে তুমি কি পাবে? কুকুরকে মেরে মাংসও খেতে পারবে না, আর কুকুরের দুধও খেতে পারবে না। বিড়ালকে তুমি কি পাবে? সেজন্য এগুলো হচ্ছে পেট, মানে যেগুলো কোনো অর্থনৈতিক মূল্য নেই, কিন্তু এরা কি খুব সুন্দর আমাদের ঘরে থাকবে, সুন্দর ঘুরবে, এই জন্য এগুলো পেট। ঠিক আছে, পেট আর ডোমেস্টিকের পার্থক্য এটা মাথায় রাখবে। এই সময় মেহেরগড়ে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়। ধাতুর সঙ্গে মানুষের পরিচয়, এবং প্রথম আবিষ্কৃত ধাতু ছিল কি তামা। তামার সঙ্গে পরিচয় হয়। এই সময় মানুষদের সমাধিস্থ করার নীতি ছিল। মানে সমাধি মানুষকে করা হতো, এই জন্য বিভিন্ন ধরনের সমাধি আমরা পরবর্তীকালে পড়বো। কিছু কিছু জায়গায় গৃহপালিত পশুদের সঙ্গে মানে প্রভুর কবর, মানে মারা গেছে তার সঙ্গে সঙ্গে তার যে গৃহপালিত পশু আছে তারও কবর দেওয়া হতো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে যুগেরই নিদর্শন আমরা পেয়েছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বোলান নদীর উপত্যকায়, যেখানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ তিনটে প্রজাতির নিদর্শন পাওয়া গেছে। এই যে ভীমবেটকার গুহা চিত্র আবিষ্কার হয়েছিল ডক্টর বিষ্ণুবাঙ্কার, একটু আগেই বললাম, ফাদার অফ রক আর্ট ইন্ডিয়া, প্রথমেই ওখানেই বলে দিয়েছিলাম, এখানে আবার একবার মেনশন করা আছে। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভীমবেটকার আবিষ্কারের জন্য তিনি ফেমাস। তারপরে আমাদের তাম্রপ্রস্তর যুগ, যেটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। চ্যালকো কথার অর্থ তামা, এই জন্য তাম্রপ্রস্তর যুগ। এই যুগে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে। তামা ছিল প্রথম আবিষ্কার করা ধাতু। এর আগে প্রথম ইরাকের সুমের অঞ্চল থেকে তামার খনি পাওয়া গেছে। পরবর্তীকালে কি তামার সাথে টিন মিশিয়ে কি তৈরি করা হয়? বানানো হয় ব্রোঞ্জ। ঠিক আছে, এই জন্য এটাকে ব্রোঞ্জ যুগ বা চ্যালকোলিথিক যুগ বা ব্রোঞ্জ যুগ বলা হয়। এই যুগে মানুষ কি কি গৃহপালিত? গরু, ভেড়া, শুয়োর, মোষ ছিল। এই গৃহপালিত পশুকে তারা খাদ্য হিসেবে ব্যবহার করতো, দুধের জন্য নয়। তারা তখন থেকে পশু পালন করতো এদের মাংস খাওয়ার জন্য, পশুকে খাদ্য হিসেবে ব্যবহার করতো, দুধের জন্য কিন্তু নয়। খেত কি? বেসিক্যালি গম এবং বার্লি তাদের খাওয়ার ছিল। ধান কিন্তু তারা তখন খেত না, বা ধানের ব্যবহার খুব একটা ছিল না। গম, বার্লি, বাজরা, ডাল জাতীয় শস্য ব্যবহার করত। মাটির সরঞ্জাম ব্যবহার করত, সেগুলো বেসিক্যালি লাল আর কালো রঙের মাটি হতো। পোড়াইটের ব্যবহার জানতো না, কাঁচাইট। পোড়াইট কাঁচাইটের মধ্যে কি পার্থক্য? পোড়াইট মানে আগুনে পোড়ানো যে ইট হয় সেটা হচ্ছে পোড়াইট, আর রোদে শুকানো ইট হচ্ছে কাঁচা ইট বলা হয়। লিখতে তারা জানতো না, মৃতদেহ তারা কবর দিত। বেসিক্যালি হয়তো উত্তর দিকে মাথা করে দক্ষিণ উত্তর মাথা করতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উল্টো পাওয়া যায়, সেটা আমরা পরে দেখব। এই যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হচ্ছে এই সময়ের সভ্যতা। এরপরে লৌহ যুগ, যেটা হচ্ছে বৈদিক যুগের শেষ, মানে পরবর্তী বৈদিক যুগের সময়কে লৌহ যুগ বলা হয়, মানে তখন যখন লোহার আবিষ্কার হয়। আর কোথায় কোথায় এগুলো পাওয়া গেছে আমাদের পারবো, সবই পাবো। পিকলি হল, নাসিক থেকে শুরু করে দৈমাবাদ, আমরা এগুলোর নাম আস্তে আস্তে পড়বো। রংপুর, মহারাষ্ট্রের ধুলিয়া, নাসিক, এইসব জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, এবার যেটা বললাম, মানুষের যে মানে অংশ, মানুষের বিভিন্ন ধরনের যে স্পিসিস, সেগুলো কি, আদিম মানুষ কি কি ধরনের হতো? প্রথম ছিল আমাদের হচ্ছে প্যারাপিথেকাস। ঠিক আছে, প্যারাপিথেকাস, এরা সব থেকে প্রথম মানুষের মানে যেটাকে বলবো অংশ তারা ছিল। ঠিক আছে, এরা খুব ছোট ছিল, প্রথমে ছিল প্রায় 1 ফুট লম্বা মানুষ তখন ছিল। এবং এজ ছিল প্রায় 35 মিলিয়ন, 35 মানে মিলিয়ন বছর আগে। 1 মিলিয়ন মানে 10 লাখ, 35 মিলিয়ন মানে বুঝে নাও। ঠিক আছে, সেই সময় যে স্পিসিস ছিল তাদেরকে বলা হতো প্যারাপিথেকাস। ঠিক আছে, এরা বেসিক্যালি কোথায় থাকতো? আমাদের যে মিশর মানে যেটা আমাদের আফ্রিকার যে মিশর রয়েছে, মিশর আমরা জানি, ঠিক আছে, মিশর রয়েছে, যে মিশরে তারা বেসিক্যালি বসবাস করতো। তারপরে কি? তারপরে হচ্ছে প্রোপিথেকিয়াস, প্রথমে প্যারাপিথেকিয়াস, তারপরে প্রোপিথেকিয়াস। এই প্রোপিথেকিয়াস এরা কোথায় ছিল? এরা বেসিক্যালি ছিল কেনিয়াতে। ঠিক আছে, কেনিয়াও আমরা জানি, মানে আমাদের আফ্রিকার কেনিয়াতে। ঠিক আছে, কেনিয়া, আর পরবর্তীকালে কেনিয়ার পরে এরা হচ্ছে ইউরোপে এরা মাইগ্রেট করে। ঠিক আছে, এরা মানুষের সেকেন্ড স্পিসিস। আর পরবর্তীকালে এরা দক্ষিণ আফ্রিকাতেও
তিনটে জায়গাতে এরা ছিল। এবার এই তিনটে জায়গায় এদের আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। এরা যখন কেনিয়ায় থাকতো, কেনিয়ায় এদেরকে বলা হয় প্রোকনসাল। ইউরোপে যখন থাকতো তখন বলা হতো প্লায়োপিথেকাস। আর যখন দক্ষিণ আফ্রিকায় এটাকে বলা হয় লিমনোপিথেকাস। মানে এই যে মানে এই যে যেটা দেওয়া আছে, ঠিক আছে, প্রোপ্লায়োপিথেকাস এটা হচ্ছে স্পিসিসটার নাম, যেটা ইন্ডিয়াতে বেসিক্যালি পাওয়া যায় আদিম মানুষের। কিন্তু তিনটে জায়গায় এদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। ওকে, তারপরে হচ্ছে তৃতীয় স্পিসিস, সেটা হচ্ছে ডায়োপিথেকাস। এরা কি? এরা প্রায় 30 মিলিয়ন, এরা 35 মিলিয়ন, আর এরা প্রায় 32 মিলিয়ন পূর্বে বছরে ছিল আগে। আর এরা ছিল 30 মিলিয়ন, 30 মিলিয়ন বছর আগে এরা বসবাস করত, ঠিক আছে। এটাও আমাদের যে আফ্রিকাতেও এদের হচ্ছে মানে পাওয়া গেছে, স্পিসিস পাওয়া গেছে আফ্রিকাতে, ঠিক আছে। আফ্রিকাতে এদের স্পিসিস পাওয়া গেছে। আর এদেরই যে ডায়োপিথেকাস রয়েছে, এদের স্পিসিস থেকে তিনটে ভাগ হয়েছে। তার মধ্যে যে প্রথম ভাগ থেকে আমরা পেয়েছি কি শিম্পাঞ্জি, ঠিক আছে, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং যেটা রয়েছে, ঠিক আছে। যদি এভলিউশন দেখতে চাও আরো অনেক মানে আছে যেখান থেকে তোমরা দেখতে পারো, কিন্তু ওই ইভলিউশন তো আমাদের লাগবে না। এই যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং, ঠিক আছে, এখান থেকে এই ডায়োপিথেকাসেরই প্রথম শ্রেণীর ভাগ ছিল, ঠিক আছে। আর সেকেন্ড স্পিসিস থেকে দ্বিতীয় যে স্পিসিস ছিল সেখান থেকে আমাদের মানুষেরা এসেছে। আর থার্ড স্পিসিস, মানে সরি ভুল বললাম, থার্ড স্পিসিস থেকে মানুষের এসেছে। প্রথম স্পিসিস থেকে এরা তৈরি হয়েছে, দ্বিতীয় স্পিসিসটা বর্তমানে হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, তৃতীয় স্পিসিস থেকে আমাদের মানুষ হয়েছে ডায়োপিথেকাস থেকে। তারপরে যে তৃতীয় হচ্ছে মানে ফোর্থ হচ্ছে রেমাপিথেকাস। এদের পাওয়া যায় ভারতের শিবালিক পর্বতে, ঠিক আছে, ভারতের শিবালিক পর্বতে এদের পাওয়া যায়, ঠিক আছে। এরা প্রথম বলা হয় মানুষের মতো দেখতে, এই জন্য প্রথম আছে, এটা হচ্ছে লিখে রাখবে, এটা রেমাপিথেকাসটা ইম্পর্টেন্ট কেন। প্রথম হচ্ছে মানব সদৃশ্য, মানুষের মতো, মানব সদৃশ্য মানে মানুষের মতো দেখতে প্রথম মানুষের যে স্পিসিস সেটা হচ্ছে রেমাপিথেকাস, এই জন্য রেমাপিথেকাস প্রথম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে অস্ট্রেলোপিথেকাস যেটা রয়েছে, সেটা আমাদের প্রায় আজ থেকে 40 থেকে 30 লক্ষ বছর আগে, ঠিক আছে, 30 লাখ মানে 4 to 3 মিলিয়ন। এটা ছিল 30 মিলিয়ন, আর এটা তারপরে হচ্ছে 20 মিলিয়ন, 20 মিলিয়ন, এটা 40 থেকে 30 লাখ, মানে 4 লাখ, 4 মিলিয়ন টু 3 মিলিয়নের মধ্যে, ঠিক আছে। এটা আমাদের রয়েছে। এটা হচ্ছে মানে আমাদের প্রাচীন প্রস্তর যুগের মানে প্রায়, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে এই স্পিসিসটা পাওয়া গেছিল। সাউথ আফ্রিকার টং বলে একটা জায়গা রয়েছে সেখান থেকে। এবার তারপরে হোমো হাবিলিসের কথা আমরা একটু আগেই বললাম। হোমো হাবিলিস প্রায় আজ থেকে 17 থেকে হোমো হাবিলিস আজ থেকে 17 থেকে 26 লক্ষ বছর আগে এটা পাওয়া গেছে। আর হোমো হাবিলিস আমরা বললাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমবার ছিল এরা দ্বিপদী, মানে দু পায়ে এরা দাঁড়াতে পারতো। এর আগে সবাই 4 পায়ে থাকতো, ওরাং ওটাং থেকে শুরু করে বেসিক্যালি এরা 4 পায়ে ছিল। এরা প্রথমবার এরা দ্বিপদী ছিল, এবং এরা প্রথম হচ্ছে দল বেঁধে, এর আগে কিন্তু কেউ ছিল না, একসাথে থাকতো না, দল বেঁধে আর দ্বিপদী হিসাবে প্রথম মানুষের স্পিসিস যেটা হচ্ছে হোমো হাবিলিস ছিল। এবং এরাই কিন্তু প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, ঠিক আছে, পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, এই জন্য হোমো হাবিলিস খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী স্পিসিস আমাদের হোমো ইরেকটাস যেটা রয়েছে, ঠিক আছে, পরবর্তী স্পিসিস। এটা আমাদের প্রায় 3.5 লাখ মানে লক্ষ বছর, ঠিক আছে, থেকে 20 লাখ বছরের মধ্যে এরা বেসিক্যালি ছিল, ঠিক আছে। এদের প্রথম পাওয়া যায় চীনের পিকিং শহরে। আমরা চীনের পিকিং বা বেজিং শহরে আমরা নাম হয়তো পড়েছি, আদিম মানুষের যে স্পিসিস পাওয়া যায়, ঠিক আছে। এরা মানে দু পায়ে করতো, এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, আগুনের ব্যবহার। হোমো ইরেকটাস প্রথম আগুনের ব্যবহার। এই যদি কোনো কোশ্চেন থাকে, এই যে 2-4টা ইনফরমেশন বললাম ভেতরে, এগুলো থেকেই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এরাই প্রথম হচ্ছে, আর এদেরকে বলা হতো জাভা মানব বলা হতো, ঠিক আছে, হোমো ইরেকটাস এদের মধ্যে। আর আমাদের তো হোমো সেপিয়েন্স আমরা এখন রয়েছে, ঠিক আছে, আমাদের উদ্ভব হয়েছিল বেশি না, মাত্র 2.3 লাখ
বছর আগে আমাদের হোমো সেপিয়েন্সের উদ্ভব হয়েছিল, যেখান থেকে মানুষের উদ্ভব হয়েছে, হোমো সেপিয়েন্স। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এবার কিছু প্রত্নকেন্দ্রের এরকম একটা মানে দিয়েছি, আমি একটা ম্যাপ দিয়েছি, ঠিক আছে? ম্যাপটা তোমরা রাখবে। এই যে বোলান উপত্যকা উত্তরপ্রদেশের কোন জায়গায়, এই যে এলাহাবাদ এলাকা এখানটা রয়েছে, এখানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, আমি ম্যাপের সঙ্গে দিয়েছি। চিরহান্দ এখানে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, এটা বেসিক্যালি বিহারের অঞ্চল, ঠিক আছে? ভীমবেটকা মধ্যপ্রদেশের এই যে অঞ্চল, যেখানে প্রাচীন আর মধ্যপ্রস্তর যুগের। কুরনুল গুহা, যেখানে প্রাচীন মধ্যপ্রস্তর যুগ এবং মানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, মানে প্রাচীন আপার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক। আর হুনাসাগি যেখানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন, নোভাসা যেখানে তুলোর উপস্থিতি পাওয়া গেছে, নর্মদা উপত্যকা যেখানে আপার আর মিডিল প্যালিওলিথিক, বাগর যেখানে প্রত্ন এবং মানে প্রাচীন প্রস্তর এবং প্রত্নতত্ত্ববিদ আর মধ্য প্রস্তর যুগের নিদর্শন, আর বুরজাহম যেখানে নব্য প্রস্তর যুগের মাটির নিচের বাড়ি সভ্যতা পাওয়া গেছে। ম্যাপ দিয়েছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে কোন জায়গায় কি কি রয়েছে। ওকে, আর লাস্ট হচ্ছে যে মেহেরগড় সভ্যতা, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসেবে মেহেরগড় সভ্যতাকে আমরা বলে থাকি, যেটা জাঁ ফ্রাঁসোয়া জারি 1974 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। এবং সেই সময় ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া জারি, আর তখন পাকিস্তানের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড ছিল রিচার্ড মিডো, তারা বেলুচিস্তানের এই যে কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিল, যার এই যে সিন্ধু প্রদেশের বোলান নদীর তীরে এটা অবস্থিত ছিল, যার রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জানা গেছে এটা প্রায় 7,000 থেকে 2,500 অর্থাৎ নিওলিথিক যুগের এটা সভ্যতা। ঠিক আছে? আর মেহেরগড় কেন বলা হয়, কারণ এটা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতার থেকে এখন মেহেরগড় সভ্যতা কিন্তু প্রাচীনতম। নামকরণ হয়েছে কারণ এই জায়গার প্রধান কেন্দ্র ছিল মেহেরগড়, সেই জন্য এর নাম করা হয়েছে মেহেরগড় সভ্যতা। এছাড়াও আরো কিছু জায়গা ছিল, রানঘুন্ডাই, কোট দিজি, তারপরে কিলগুল মোহাম্মদ, কাচ্চি বেগ, নওশেরা, এগুলো আরো কিছু প্রত্নকেন্দ্র ছিল। যেহেতু এটা এখন পাকিস্তানে, সেই জন্য এর গুরুত্বটা অনেক কম। আর এখান থেকে কুচ বিশিষ্ট ষাঁড়, হাড়ের তৈরি সূঁচ, স্বস্তিকা চিহ্ন, সামুদ্রিক প্রাণীর খোলস, এগুলো আবিষ্কার হয়েছে। এই জন্য আমাদের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হিসাবে মেহেরগড় সভ্যতা গুরুত্বপূর্ণ। ওকে, যতটা ইনফরমেশন দেওয়া আছে অনেকটাই আমি এক্সট্রা দিয়েছি, এর বাইরে বেশি করার কোনো দরকার নেই। বোঝা গেল? ক্লিয়ার হলো প্রত্যেকের? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি এর পিডিএফটা তোমাদের সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা পড়বে। আগামীকাল আমি হচ্ছে এর পরের যে অংশ সিন্ধু সভ্য, কিছু প্রথমে আমি আলোচনা করব কিছু বুক সম্পর্কে, কিছু বই যেখান থেকে আমরা হিস্টোরিক্যাল এভিডেন্স গুলো পাই, আর তার সাথে সাথে সিন্ধু সভ্যতা আমি আলোচনা করব। তো তোমরা এটা একটু ভালো করে পড়ে রাখবে। পরের দিন দরকার হলে আমি এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেবো, প্রথমে 10টা মতো প্রশ্ন আমি এখান থেকে জিজ্ঞেস করব, যেটা আজকে দিচ্ছি একটু পড়ে নেবে, আর পরের দিনে যেটা দেবো সেটা আমি পিডিএফ দিয়ে দেবো, একটু ভালো করে পড়ে নেবে।